গুড মর্নিং। বিল্ডিং অথবা ইন্ডাস্ট্রিয়ালেশনে পাওয়ার ডিস্ট্রিবিউশনের মেকানিজম নিয়ে আমরা বলতেছি। সো এটার মধ্যে ছিল হচ্ছে যে ট্রান্সফরমারের নিরাপত্তা, তো এটার মধ্যে একটা থাকে যে ট্রান্সফরমারটা যদি অয়েল ট্রান্সফরমার হয়, এই অয়েলটা 1 ইঞ্চি জায়গায়, 1 সেন্টিমিটার জায়গায় এটা মোটামুটি 50 কিলো ভোল্ট এর স্ট্রেস নিতে পারে। এর চেয়ে বেশি হলে এই তেলটা পাংচার করে, মানে হচ্ছে যে এটা কন্ডাক্টিং হয়ে যায়। তেলটা তো ইনসুলেটর হিসেবে তখন আর ইউজ করা যায় না। তো এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ময়েশ্চার কন্ডিশনে। তো যদি তেলের মধ্যে পানি মিশে যায় তাহলে এটা আরও অনেক আগেই এটা ব্রেক হবে। এটা ব্রেক হয়ে গেলে ট্রান্সফরমারটা কাজ করবে না। এটা একটা মনিটর হিসাবে এটা কাজ করে, এটাকে বলে সিলিকা জেল। এটা আসলে কোথায় আছে? এটা এরকম একটা এরকম একটা এটার একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমারের থেকে তারপর এটা এটা বের হয়ে থাকে, এটা বের হয়ে থাকা একটা পাইপ, পাইপের মাথা এরকম আছে, এরকম টাইপের আছে। এটা আসলে একটা পাইপ থেকে উপর দিকেও থাকে, নিচ দিকেও থাকে। এটা যেভাবে আছে তাতে হচ্ছে পাইপটা আছে নিচে, পাইপটা নিচে আছে, যে ওয়েল লেভেল যেখানে বলা থাকে ওইটা নিচে থাকে আর কি। আবার যদি পাইপ থেকে এটা নিচেও থাকে, নিচে থাকলে লেভেল থাকবে এই জায়গাটা। আর এটা কিন্তু এখন আমরা যেটা দেখতেছি এটা আছে হচ্ছে এইভাবে, এভাবে আছে লেভেলটা এখানে। লেভেল মানে হচ্ছে যে এটার মধ্যে তেল কোন পর্যন্ত আছে সেটা ইন্ডিকেট করবে এটা। কারণ লিকুইডের লেভেল তো আমরা একটা ফিজিক্সটা বোঝানোর দরকার নেই, কারণ সবাই জানে যে লিকুইড কখনো সেম প্রেশারে ভিন্ন লেভেলে থাকতে পারে না, তাই না? এটা তো আমরা সবাই জানি। লিকুইডের প্রেশার ঠিক থাকলে তারা একই লেভেলে থাকবে, অন্য অন্য লেভেলে নিতে গেলে তাকে হাই প্রেশার দিয়ে নিতে হবে। সো এটার মধ্যে কোনো কারণে ময়েশ্চার কন্ট্রোল আসলে ময়েশ্চার কন্টেন্টটা সিলিকা জেল এটা তীব্রভাবে এটাকে অ্যাট্রাক্ট করে, পানি অংশটা, তেল অংশটাকে টানে না। তো এটাকে টেনে নিয়ে সে নিজে অ্যাবজর্ব করে ফেলে। অ্যাবজর্ব করলে ওর কালার চেঞ্জ হয়। তো কালার চেঞ্জ হয়ে প্রথমে ব্লু থেকে পিঙ্ক হয়, তারপরে হোয়াইট হয়। হোয়াইট মানে হচ্ছে পুরোটা গেছে, এর মধ্যে আর এখন পানি শোষণ ক্ষমতা নাই। পিঙ্ক মানে হচ্ছে যে সে আরও কিছুটা পানি শোষণ করতে পারবে। কথার কথা আছে, এটা যদি আমার 1 ট্যাঙ্কি তেলের মধ্যে সে 1 লিটার পানি টানতে পারে, তাহলে পিঙ্ক হয়ে গেলে সে হয়তো এখন কোয়ার্টার লিটার টানতে পারবে, 4/1 ভাগ। হোয়াইট মানে এখন আর 1 বিন্দু পানিও টানতে পারবে না। এরকম আরেকটা ছিল হর্ন গ্যাপ। তো হর্ন গ্যাপ হচ্ছে যে বলছিলাম যে ওইটা একটি ভোল্টেজে অনেক সময় ফ্লাশ আসে, এটা বজ্রপাত থেকে হয় বা অন্যান্য অ্যাব্রাপ্ট সুইচিং থেকে হইতে পারে। লাইনে অ্যাব্রাপ্ট সুইচিং মানে হঠাৎ করে একটা জেনারেটর বসে যাওয়ায় ভোল্টেজ কমে গেছে হঠাৎ করে, মানে একেবারে ফল্ট হয়ে, বা কোথাও কোনো অন্য কোনোভাবে ফল্ট হচ্ছে, আর্থ ফল্ট বা লাইন টু লাইন ফল্ট। সেই সময় যে ট্রানজিয়েন্ট ধাক্কাটা আসে তখন ভোল্টেজটা স্পাইক ফর্মে আসলে, তো এটা এইখান দিয়ে ফ্লাশ ওভার হয়ে এদিক থেকে গ্রাউন্ডে চলে যায়। এটা একটা বিকল্প পাথ। এটা অনেকটা কলসির পানির মতো, যে সে একটা জায়গা থেকে পানি পড়ে। আমরা অনেক সময় এসিড পাইপ দেখি, এসিড পাইপ থেকে পানি পড়ে। এসিড পাইপ থেকে পানি পড়লে পানিটা আমরা কি করি, একটা পাইপ এরকম দিয়ে এটাকে নিচে ফেলে দিই। অনেক সময় বাসায় ঠিক মতো এসি বসানোর জায়গা থাকে না, সে একটা ইন্টারনাল বেডরুমে একটা এসি লাগানো হয়েছে, যে বেডরুমে কোনো জানালা নাই, কোনো বারান্দা নাই, কোনো কিছু নাই। তখন তার এটা হয়তো দেখা গেল
এর আশপাশে কোথাও আর কি একটা জায়গায় এই পাইপটাকে রাখতে হচ্ছে, তো নিচে তখন একটা বালতি রাখা হয়, নিচে এরকম একটা বালতি রাখা হয়। তো এখন এটা যদি রেগুলারলি একটু একটু করে পানি পড়ে, তাহলে কিন্তু এই বালতিতে পড়বে। হঠাৎ করে যদি ঝপঝপ পানি পড়ে, তাহলে বালতির পাল্প উঁচা করে চলে যাবে। বালতিটা হচ্ছে একটা ধারক, ধারক মানে ক্যাপাসিটর। এইটা আমরা যেটা দেখতেছি এটা কিন্তু একটা ইনসুলেটর, যে এই জিনিসটা কিন্তু একটা ইনসুলেটর। তো ইনসুলেটর মিনস কিন্তু ক্যাপাসিটর। ট্রান্সমিশন লাইন পড়বে তখন এই কথাগুলি বুঝতে পারবে। এনি টাইপ অফ ইনসুলেটর, তার একদিকে ভোল্টেজ থাকে আরেকদিকে গ্রাউন্ড থাকে, এবং দুটো মিলে মাঝখানে একটা ক্যাপাসিটর তৈরি হয়। সো দিস ক্যাপাসিটর ইজ লাইক বাল্ব। ভোল্টেজটা যখন আসে এই ক্যাপাসিটরে সেটা বাধা হিসেবে থাকে। বাধা মানে হচ্ছে যে ইনসুলেটর তো তার কাজই হচ্ছে যে গ্রাউন্ডে ভোল্টেজটা চলে না যাওয়া, কিন্তু যদি অতিরিক্ত চলে আসে তাহলে এই যে এটার উপর দিয়ে ফ্লাশ ওভার হয়, যে এটা কিন্তু এখন গ্রাউন্ড পেয়ে গেল। নর্মালি কিন্তু এটা আর এটা কানেক্টেড না, এই পথে তো কোনোভাবেই কানেক্টেড না, কিন্তু বিকল্প পথে সাময়িকভাবে কানেক্টেড। সাময়িক মানে অনেক বেশি ভোল্টেজ আসলে তখন এই বাতাসের বাধাটাকে ইগনোর করে তখন এই দুটো কানেক্টেড হয়ে যায়। এখন এখানে কতটুকু গ্যাপ আছে, কত ভোল্টেজের ফ্লাশ হলে এটা যাবে, এটার একটা হিসাব আছে। কোনো কারণে এটা যদি নড়ে চড়ে এটা এই লাইনে চলে আসে, আর তুমি জাস্ট দুটো জিনিসকে চিন্তা করো যে এখানে একটা রোল, এখানে একটা রোল, এটাকে সে এই দিকে ঘুরিয়ে দিলাম, এটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম, তখন এই দুই মুখের মধ্যে গ্যাপ অনেক বেড়ে যাবে। এটা রিপিট হলো। ওই লাইনে আরও কিছু প্রিভেনশনের বিষয় আছে। আমরা ফায়ার প্রিভেনশন, তার ডিজাইন, প্রোটেকশন সব সংক্রান্ত একটা আলাদা মডিউল আছে, সেটা আমরা পরে পড়ব, মানে বিস্তারিত ডিজাইন সহ। এখন আমরা যেটা পড়তেছি যে ওই সাবস্টেশনের ফায়ারটাকে ঠেকানোর জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা, যেমন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এই ক্লিয়ার আইডেন্টিফিকেশন থাকতে হবে। মানে হচ্ছে এইটা এই জিনিস, এইটা এই জিনিস, হ্যাঁ কোনটায় কোথায় আসলো গেল। ওই যে আসলো গেল বলতে বোঝাচ্ছি যে এই তোমাদের নিজেদের ওখানে কোনো সাবস্টেশন যদি দেখো, তাহলে ওখান থেকে যেগুলি বের হয় সেটা হয়তো একটা নির্দিষ্ট ইয়েতে গেছে, যে এটা বের হয়তো শহীদ মিনার আবাসিক এলাকায় গেছে, ওইটা বের হয়তো ফুলার রোডে গেছে, ওইটা বের হয়তো সে কলা ভবনে গেছে, ওইটা বের হয়তো এইভাবে আর কি। তো সেইগুলি ঠিকমতো আইডেন্টিফিকেশন থাকতে হবে যে এই এই ফিডারটা এইখানে গেছে, পরিষ্কার করে লেখা থাকতে হবে, যাতে বিপদ ঘটলে সেটাকে ডিসকানেক্ট করে ফেলা যায়। ওখানে সাবস্টেশনে ফার্স্ট এইড থাকতে হবে, এটা হাই ভোল্টেজ তো ইলেকট্রিক শক টক হতে পারে। এরকম যদি হয় তো আর্টিফিশিয়াল রেসপিরেটরি দিতে হয়, কারণ হচ্ছে মানুষটা হসপিটাল নিতে নিতে হয়তো বাঁচবে না। তো এই ধরনের জিনিস ওখানে থাকতে হয়। আর হচ্ছে প্যানেলে ইন্ডিকেশন থাকতে হবে যে এটা কি ইলেকট্রিসিটি আছে কি নাই। আর হচ্ছে যে কোনো টেম্পোরারি কানেকশন দেওয়া যাবে না। এই কথাটা জাস্ট বাংলা মানেটা বলি, যে এক্সটেনশন যে কর্ড দেওয়া থাকে, এক্সটেনশন কর্ড তোমরা চিনো, যে এক্সটেনশন প্লাগ পেঁচাই পেঁচাই তারটাকে লম্বা করা যায়, এই ধরনের কোনো কানেকশন দেওয়া যাবে না। এটা এটা তারপরে হচ্ছে কেবল লুজ থাকতে পারবে না। তারপরে হচ্ছে লাগ এবং লাগ ছাড়া, উইদাউট লাগ আর কি, লাগ ছাড়া এটা কানেকশন দেওয়া যাবে না। তো এখন একটা প্রশ্ন আসলো যে লাগটা কি, আমি দেখাচ্ছি লাগ কি। আর হচ্ছে নন কন্ডাক্টিভ ম্যাট দিয়ে এটা চলাচলের জায়গাটাকে ঢেকে দিতে হবে। আর একটা হচ্ছে যে প্যানেল ডোর, এটা ভাঙাচোরা থাকতে পারবে না। তো এগুলি সবই দেখতে পারবা, যে কথাগুলি যে বলছি কোনটা দিয়ে কি বোঝাচ্ছি। আর হচ্ছে আর্থিং অল রিকোয়ার্ড ইলেকট্রিক্যাল পয়েন্ট, আর হচ্ছে নো বার্নিং সাইন ইনসাইড দ্য প্যানেল। এখানে দেখো এটার মানে কি। একটা বলেছি যে লাগে যে এই ধরনের জিনিস, মানে একটা তারকে আমি আনলাম, এনে বোর্ডের কাছাকাছি নিলাম, নিয়ে এখানে বোর্ডের মধ্যে যে বাসবার থাকবে, এই যে এরকম এই বাসবারের সাথে তারটাকে নিয়ে পেঁচাপেচি না করে এটাকে এটার মাথায় লাগাবো, লাগিয়ে এটাকে এখানে স্ক্রু দিয়ে ওই বাসবারের সাথে লাগিয়ে দিব। সো বিভিন্ন সাইজের এখানে আছে, সো বিভিন্ন রকমের তার ইউজ করার জন্য। মোটা তার হচ্ছে এটা এরকম আর কি বলা হচ্ছে যে এই লাগ ছাড়া কোনো কানেকশন দেওয়া যাবে না, এটা নিরাপত্তার জন্য। এটা না দিলে ওখানে আগুন লেগে যায়। আচ্ছা, লাগগুলির ছবি তোমরা নিশ্চয়ই দেখছো, যে এগুলি এখানে তারটা দিয়ে এখানে ঝালাই করে দেওয়া হয়, তারের এই সাইড ঝালাই করা হয়, এখানে স্ক্রু করা হয়। তো এই যে এরকম অনেক আছে, এগুলো দুটো তার জোড়া দেওয়ার কাজে দেখো, এই দিক দিয়ে একটা ঢুকিয়ে, এদিক থেকে ঢুকিয়ে যে মাঝখানে চাপ দিয়ে দেওয়া হয়। তো এরকম অনেক আছে আর কি, এগুলিকে বলে লাগ। লাগ দিয়ে কানেকশন দিতে হবে। এগুলি হচ্ছে যে ফুল সার্কুলার, মানে এই জায়গাটায় স্ক্রু করা হয়, আর এটা হচ্ছে সেমি সার্কুলার। হ্যাঁ, এই এইভাবে কানেক্ট করে দিতে হবে। এখানে লাগ যেগুলি দেখছো,
কিছু আছে প্লাস্টিকের, যে এগুলি কিন্তু লাগ না, এগুলি হচ্ছে মানে কাভার আর কি। কাভার, সে কথার কথা, এটা দিয়ে কী করে, এই যে দেখো, এই যে এখানে যদি জোড়া দেওয়া হয়, জোড়া দিলে তারপরে ওই একটা তারকে আগে এটার মধ্যে ঢোকাও, তারটা এটার মধ্যে ঢুকায় বের করে নিয়ে তারটাকে এখানে ঢুকায় দাও, ওই দিক থেকে একটা তার এখানে দাও, পরে এটাকে তারের গলা দিয়ে নিয়ে এটাকে ঢেকে দাও, এইভাবে করে আর কি। তো এখানে নাই এরকম একটা অতিরিক্ত কথা বলি, সেটা হচ্ছে যে যখন আমরা কপারের তার ইউজ করব, এবং এই বাসবার কপারেরই থাকে, তো বাসবার কপার, এটাও কপার হলে এইখানে কপারের লাগ ইউজ করতে হবে। সো দিস লাগ শুড বি কপার, যদিও চেহারা দেখে মনে হচ্ছে না, হ্যাঁ এগুলি অ্যালুমিনিয়ামের মনে হচ্ছে, কিন্তু সমাধানটা আমি বলছি। সমাধানটা হচ্ছে যে যখন কপারের হবে তখন এই তারের মাথার লাগ লাগাতে হবে কপারের, এবং বাসবার তো সবসময় কপারের হয়, অ্যালুমিনিয়ামের বাসবার হয় না। কিন্তু তার কিন্তু অ্যালুমিনিয়ামের হয়, তো তার অ্যালুমিনিয়ামের হলে বাইমেটালিক ইউজ করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাইমেটালিক মানে এখানে যে সার্কুলারটার পরে এখানে কিছু অংশ থাকে কপারের, তারপরের অংশটা থাকে অ্যালুমিনিয়ামের, এবং এইখানের জোড়াটা এটা ফ্যাক্টরিতে দেওয়া হয়, ঝালাই টালাই করে না, মানে এইভাবেই বানানো হয়। তো এখানে বানানো হয় বলে এখানে রেজিস্ট্যান্স খুব কমে যায় আর কি, দুটো জোড়ার মধ্যে রেজিস্ট্যান্সের গ্যাপ থাকে না, এইভাবে ফ্যাক্টরিতে বানানো হয়। মানুষের পক্ষে হাতে এটা করা সম্ভব না, এবং ঝালাই টালাই দিলেও হবে না। এরপর হয় কি, এই যে অ্যালুমিনিয়ামের যদি কপার হয়, এই কন্ডাক্টর হয়, তো সেটাকে এখানে ঝালাই দিয়ে দেয়। অ্যালুমিনিয়ামের ঝালাই সমস্যা নেই, আর এটা তো কপারই আছে, এই কপার এবং এখানে কপারের স্ক্রু, এটাও সমস্যা নেই। তার মানে কপারের সাথে কপার লাগলো, অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম লাগলো, আর দুইটার মাঝখানে যে জোড়া, সেই জোড়াটা আসলে যে মোল্ড করে করা হয়েছে, মানে খুব ভালো করে মিলেছে, মোল্ড করে, ঝালাই করলে তো অত ভালো হয় না। এবার আসি এই ধরনের কানেকশনের কথা কেন বলছে। দেখো, সিম্পল একটা ভোল্টেজ ডিভাইডার রুল তোমরা জানো, যে আমি যদি এখানে এ থেকে এ পর্যন্ত একটা তার দেই, এই তারের গোটা জায়গাটা যদি ইউনিফর্ম হয় তাহলে ভোল্টেজ ড্রপ ইউনিফর্ম হবে। কিন্তু কোনো কারণে এই তারের এই দিকটা যদি এক ম্যাটেরিয়াল হয় যার রেজিস্ট্যান্স বেশি, এদিকে যদি আরেক ম্যাটেরিয়াল হয় যার রেজিস্ট্যান্স কম, তাহলে এই বেশি ম্যাটেরিয়ালে এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ বেশি হবে, তখন এখানে এটা গরম হয়ে যাবে। যারা বুঝতে পারছে না যে ভোল্টেজ ড্রপ বেশি হলে গরম কেন হবে, যারা এটা বুঝতে পারছে না তাদের বলি, এই অংশটার রেজিস্ট্যান্স বেশি, এই অংশটার রেজিস্ট্যান্স কম, তারা সিরিজে আছে, একই কারেন্ট যাবে, একই কারেন্ট গেলে আই স্কোয়ার আর হিসাবে এখানে পাওয়ার লস বেশি হবে, সেজন্য গরম হবে। আর যদি সেম তার হয়, সেম তারের দুটো সেম তার মাঝখানে জোড়া দিলা, তো জোড়া দিলে এই তারগুলির প্রতি ইঞ্চিতে বা প্রতি ফুটে যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে, এই জোড়া জায়গার মধ্যে রেজিস্ট্যান্স বেশি হয়ে যাবে, জাস্ট জোড়া জায়গাটাই রেজিস্ট্যান্স বেশি হবে। বেশি হলে ওই আই স্কোয়ার আর হিসাবে ওই জোড়া জায়গাটা গরম হতে থাকবে। এই জন্য যত আগুন লাগে, আগুন লাগার একটা অন্যতম কারণ হচ্ছে এটার জোড়া জোড়ায় আগুন লাগে, জোড়া জায়গাগুলিতে আগুন লাগে, এটা আগে গরম হয় এটা। তাহলে এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে এই লাগটা এমনভাবে বানানো হয় যে যে তারটা আছে তার যে এই অংশটা একটু মোটা, তো রেজিস্ট্যান্স কম থাকে, সো গরম কম হয়। এবং বাইমেটালিকের ক্ষেত্রে যদি তুমি হাত দিয়ে জোড়া দিয়ে অথবা ঝালাই করে দুটো ম্যাটেরিয়াল দাও, তো সেটা আসলে ওইভাবে মিলবে না, ওটা একটার মধ্যে একটা ধীরে ধীরে ঢুকে যাওয়ার কথা। সেই কাজটা করা হয় মোল্ড করে, সেই জন্য বাইমেটালিক ইউজ করতে হবে। এই পয়েন্টগুলি তোমরা ফলো করছো কিনা, এই যে দেখো, এই যে এগুলি আমি দেখাচ্ছি আর কি। একটা হলো লাগ ছাড়া কানেকশন দেবে না, এটা বোঝা গেল। তারপর নন কন্ডাক্টিং ম্যাটের কথা বলছে, তো এই যে হচ্ছে আমার নন কন্ডাক্টিং ম্যাট, দেখো এই যে এটা রাবারের নন কন্ডাক্টিং ম্যাট। এই আচ্ছা, এই ম্যাট যাতে এটার মধ্যে দিয়ে হাঁটাচলা করার সময় এখানে যখন কাজ করবে, তখন যে এখানে কাজ করবে সে তার পাটা যাতে ম্যাটে থাকে, মানে আর্চ না হয়ে যায়, যদিও জুতা পরা থাকবে এর উপর দিয়ে, ফাইন। তা আর কি বলছিলাম দেখো, এই ছাড়া হচ্ছে প্যানেল ডোর নট ড্যামেজড, আর্থিং অল ইলেকট্রিক্যাল পয়েন্টস, আর হচ্ছে নো বার্নিং সাইন ইনসাইড দ্য প্যানেল, এই তিনটা এখানে দেখাই দিই।
সেটা হচ্ছে দেখো যে এগুলি হলো প্যানেল ডোর, মানে এই যে একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এইদিকেও আছে। সো প্যানেল বলতে আসলে কি বোঝায়, মানে এগুলির মধ্যে এই যে এই জায়গাটা দেখছো, এটা হলো একটা ব্রেকার, হ্যাঁ। তারপরে এর উপর দিয়ে মানে এই যে আলমারির মধ্যে যে দরজাটা খুললে দেখা যাবে যে ভেতরে সারি সারি অনেক কিছু আছে। ইন্টারনাল বাসবার আছে, ব্রেকার আছে, তারপরে সিটি পিটি এগুলি আছে। এবং এই ব্রেকারের গায়ের উপর কোনো জায়গায় নাম লেখা থাকতে হবে যে এটা কোথা থেকে আসছে আর কোথায় গেছে, মানে এই জায়গায় কানেকশনটা কোত্থেকে আসলো আর এটা কোথায় যাচ্ছে। তো কোথায় যাওয়াটা ইম্পর্টেন্ট আরও বেশি আসার চেয়ে, কারণ এইটা যে সাবস্টেশন, সেই সাবস্টেশন থেকে আশপাশের এলাকায় যে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে ওখানে গেছে। ওই যে তখন বিল্ডিংগুলির নাম বললাম, ওরকম যদি হয় তো ওখানে কোনো সমস্যা হলে এই ব্রেকারটা যদি ট্রিপ করে ভালো, নাহলে জোর করে ট্রিপ করে দিতে হবে, এই আর কি। তো বলা হচ্ছে যে এগুলি যেন ভাঙাচোরা না থাকে। অনেক সাবস্টেশনে যাবা দেখবা যে একেবারে ভাঙাচোরা দশা, সেটা যাতে না থাকে। এগুলি সব সিকিউরিটির জন্য, বৈদ্যুতিক নিরাপত্তার জন্য এটা ঠিক থাকতে হবে। এর পরেরটা হচ্ছে আর বলা হয়েছে যে এগুলি সব কিছু আর্ট থাকতে হবে। তার মানে এই যে অংশটা আছে এটা আর্ট, ওই পিছনের দিকে দেখা যাবে আর্টের তার নিয়ে মাটির সাথে লাগিয়ে দেওয়া আছে, সেটা থাকতে হবে। এই যে যে ঢাকনাটা এটা খুললে দেখতে হবে ওটার মধ্যেও আর্থিং আছে কিনা, কারণ মানুষ খোলার জন্য সবার আগে কিন্তু এটা ধরে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে একটা হ্যান্ডেলের মতো, যেটা ধরে চাপ দিলে আর এই যে এখানে হচ্ছে কবজার মতো আছে, সো এটা রাইট সাইডে খুলবে। খোলার পরে এর ভেতরে কি আছে, যত মেটালিক পার্ট আছে সবগুলি বডি হিসাবে যেগুলি কাজ করে, ফেস হিসাবে না, সেগুলি আর্ট থাকতে হবে। 5/12 তো মেটালিক, কিন্তু সেটা তো আর্ট থাকবে না, এইভাবে আর কি। আর সর্বশেষ বলা হয়েছে যে ওখানে দেখো দুটো হয়ে গেল যে নো বার্নিং সাইন ইনসাইড দ্য প্যানেল, তাই না? ওইটার মধ্যে খুললে যে প্যানেলগুলি দেখবো কোনো জায়গায় পোড়া দাগ দেখা যাচ্ছে কিনা। পোড়া দাগ মানে এখানে আর কি স্পার্কিং হচ্ছে বা কিছু একটা হয়েছে যেন দাগগুলি হয়েছে, এরপরে ওটা বার্ন হয়ে যেতে পারে। তো সিলেটে আগুন লেগেছে একেবারে অনেকটা এরকম একটা প্যানেলের, এখানে একটা মিটার আছে, মিটারটা পুড়ে একেবারে ছাইয়ের মতো হয়ে এখানে লেগে আছে, আর কিচ্ছু নাই। তো এই মিটারটা প্রায় প্রায় স্পার্ক করতো আর তারা বসে বসে ওখানে ঘুমাইতো। এটা হচ্ছে 132 কেভি সাবস্টেশন। সেখানে বসে বসে যখন এগুলি স্পার্ক করতো, এই রুমের মধ্যে বসে বসে লোকজন ঘুমাইতো যে ওখানে স্পার্ক করতেছে, দেখেনি। যদিও আগুন এখানে লাগেনি, আগুন এখান থেকে মানে এই প্যানেলগুলি পুড়ে আগুন কোথাও ছড়ায়নি। এখানে হয়তো 40টা প্যানেল আছে, তাদের ওখানে 2টো প্যানেল নষ্ট হয়ে গেছে আর কি। আগুন লাগছে কিন্তু বাইরে ইয়ার্ডে, ট্রান্সফরমার পুড়ে গেছে এবং ভয়াবহ অবস্থা হতে পারতো। পাশেই হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন স্টেশন, শাহজালাল গ্যাস যেটা, এবং হচ্ছে 150 কেভি প্লাস 75 কেভি, মানে 225 কেভির বিদ্যুৎ কেন্দ্র, সেগুলিতে আগুন লেগে যেতে পারতো আর কি। লাগে না, ট্রান্সফরমারটা বার্ন হয়ে ওখানে থামছে আর কি। এই প্যানেলের একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে এটার মধ্যেই তো ব্রেকার থাকে, এগুলি আসলে ট্রিপ করে গেলে ট্রান্সফরমারটা পড়তো না। এই যে ঠিকমতো ট্রিপ করতে পারতো না, এর মধ্যে যে কন্ট্রোল সার্কিটের ডিসি আসে, এই ডিসিগুলির মধ্যে প্রবলেম, সেটা আসলে এখানে যারা বসে থাকে ওরা আগের থেকে রিপোর্ট করেনি যে এগুলি ঠিক নেই। আর যদি বলে যে এরকম খারাপ অবস্থা কেন, 1967 সালের সাবস্টেশন, কিছু কিছু জিনিস নতুন নতুন করে বসিয়েছে, কিন্তু পুরানো জিনিসপত্রে পুরা এলাকায় এমন দুরবস্থা। আর আরেকটা হলো আমাদের পরিকল্পনার অভাব। 67 সালের সাবস্টেশনে এরপরে বিভিন্ন পাওয়ার স্টেশন থেকে পাওয়ার কানেকশন আসতে আসতে অবস্থা এমন হয়েছে যে এর ক্যাপাসিটি যা তার চেয়ে অন্তত 4 গুণ 5 গুণ ক্যাপাসিটির বিদ্যুৎ এটার মধ্যে ঢুকছে এই স্টেশনে। সো মানে এটা যে কিভাবে চলছে সেটাও একটা আশ্চর্য জিনিস আর কি। ঠিক আছে, আমরা ওখানে আরও কিছু জিনিস অ্যালাউ করা যাবে না, যেমন ওখানে কম্বাস্টিয়াল ম্যাটেরিয়াল থাকতে পারবে না, যেমন হচ্ছে তেলের কোনো স্টোরেজ থাকতে পারবে না। তেল রানিং করার জন্য তেলটা ট্যাঙ্কিতে থাকবে, আর অন্য এক্সট্রা তেল রাখা যাবে না। তারপরে ট্রেন্স এগুলিকে কেবল দিয়ে ট্রেন্সগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ঢেকে রাখতে হবে। তারপরে আর্থিক যে হবে এটা একাধিক পয়েন্টে, কমপক্ষে 2 পয়েন্টে হতে হবে,
তারপর ওভার কারেন্ট ফল্ট প্রোটেকশনের রিলেটেড থাকতে হবে, আর হচ্ছে জেনারেটর রুমে ফায়ার ডিটেক্টর যেগুলি আছে সেগুলি থাকতে হবে। এই আমরা এরপর চলে যাই আর্থিং সিস্টেমে। এটা হলো নতুন টপিক। তো এখানে দেখো যে আর্থিং হচ্ছে মোটামুটি এমন একটা সিস্টেম যে লাইন এবং বিদ্যুৎ যে তারগুলিতে থাকে আর কি, ওগুলি ছাড়া বাকি যত মেটালিক কিছু আছে, মানে কন্ডাক্টরটাও কিন্তু মেটালিক, আর হচ্ছে বাসবারগুলিও মেটালিক, কিন্তু এগুলি কিন্তু লাইনের পার্ট, বিদ্যুৎ ওখানে আছে। তো ওগুলি ছাড়া একটা বোর্ডের মধ্যে বাকি যা কিছু থাকুক বা একটা লাইনে যা কিছু থাকুক সব কিছুকে মাটির সাথে লাগিয়ে দিতে হবে। এই জিনিসটাকে বলা হয় এটাকে বলা হয় যে আর্থিং কানেকশন। এটা আসলে কোথায় নাই, সব জায়গায় আছে, সেটাই আমরা এখানে দেখাচ্ছি। মোটামুটি দেখো, বিদ্যুৎ জেনারেটিং স্টেশন সেখানে আর্থিং আছে, মানে পাওয়ার প্ল্যান্টে। ট্রান্সমিশন লাইন সেখানে আর্থিং আছে। ট্রান্সমিশন লাইনে আসলে দু ধরনের আর্থিং আছে। একটা আর্থিং হচ্ছে যে দেখতেছো এই যে টাওয়ারটা মেটালিক, এই টাওয়ারটাকে মাটির সাথে তার দিয়ে এটা পুঁতে দিয়েছে। আরেকটা আর্থিং আছে যে এই লাইনগুলির উপর দিয়ে এইভাবে চলে আসছে, এটাকে গার্ড ওয়্যার বলে। গার্ড ওয়্যার বলে, ওভারহেড লাইনের উপর দিয়ে এটা থাকে। তো এইটাকে বজ্রপাতের জন্য দেওয়া হয়েছে, কিন্তু বজ্রপাতের জন্য দিলেও সে কিন্তু আবার পলে এসে মাটিতে লেগে গেছে, মানে পোল থেকে এসে ওটা এই কন্ডাক্টরের গা বাঁচিয়ে ওটা এইভাবে নেমে এসে মাটিতে লাগছে। তার মানে একটা পোলের কাছে দুটো আর্থিং আছে, একটা হলো তার পুরা বডিটা আর্থ, আর একটা হচ্ছে উপরের তারটা একটা তার নেমে এসে এটা এরকম করে হয়েছে। এই গার্ডওয়্যারটা বাংলাদেশে যেটা ইউজ করা হয়, পিজিসিবি ইউজ করে। এই গার্ডওয়্যারটা একটা ভিতরে ফুটা থাকে, অর্থাৎ এটা আসলে ঠিক তার না, টিউব। এই ফুটার মধ্যে দিয়ে ফাইবার অপটিক্সের কেবল দিছে, তার উদ্দেশ্য কিন্তু কমিউনিকেশন, আর কিচ্ছু না। বজ্রপাত হলেও হলো, কিন্তু ফাইবার অপটিক্সে বজ্রপাতে কিছু হবে না, কারণ উপর দিয়ে তো প্রোটেকশন আছে। ওইটা দিয়ে টেলিকমিউনিকেশনের কাজ করে। এই কোম্পানির কাজও হয়, আর এটা ভাড়াও দেয় তারা। বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানিটা করে। এইটা হলো সাবস্টেশন। সাবস্টেশনে এই যে পুরো এলাকাটা মাটি খুঁড়ে তার ভিতর দিয়ে রড দিয়ে গ্রিড করেছে, ওইটা হচ্ছে আর্থিং। এই ছাড়া যন্ত্রপাতির গায়ে গায়ে আর্থিং আছে। এরপর ডিস্ট্রিবিউশনে এই যে প্রত্যেক খুঁটি আর্থিং করতেছে, এই যে খুঁটিগুলিতে আর্থিং। তারপরে যে বাসা বাড়ি, এখানে আর্থিং আছে। তার মানে এভরিওয়্যার দেয়ার ইজ আর্থিং। আর্থিং ছাড়া চলবে না। আচ্ছা, ভোল্টেজ যদি অনেক বেশি হয়, এটা একটু ভালো করে বুঝো এই বিষয়টা। ভোল্টেজ কিন্তু অল্প হলেও আমার আর্থিং লাগবে। হ্যাঁ, এই যে আমাদের যে সিঙ্গেল ফেজের লো, এটার মধ্যেও ভোল্টেজ লাগবে, আর্থিং লাগবে। একটা জিনিস থেকে আমাদের বাঁচাতে, সেটা হলো টাচ ভোল্টেজ। এটা বাঁচাতে টাচ ভোল্টেজ মানে যদি আমরা আর্টস না করি, তাহলে যে মেটালিক পার্টগুলি আছে আদার দ্যান কন্ডাক্টর, ওইগুলিতে স্পর্শ করলে আমরা একটা শক খাবো বা একটা ভোল্টেজ পাবো, যেটার নাম হচ্ছে টাচ ভোল্টেজ। ইটস মিনিং ইজ অ্যাজ ইউজুয়াল, মিনিংটা অ্যাজ ইউজুয়াল, যেটা হচ্ছে টাচ ভোল্টেজ, ধরলে স্পর্শ পাবো। কিন্তু অনেক হাই ভোল্টেজের জন্য ওখানে আরেকটা বিপদ থাকে, এটাকে বলে স্টেপ ভোল্টেজ। স্টেপ ভোল্টেজটা বহু মানুষই বুঝে না, তোমরাও বোঝার কথা না। তা আমি চেষ্টা করছি এটাকে সুন্দরভাবে বুঝাই দিতে, যে স্টেপ ভোল্টেজ ব্যাপারটা যাতে তোমরা সুন্দর করে বুঝো। তো এখানে আমরা দেখতেছি যে আর্থিং কি কাজ করে। একটা কাজ হচ্ছে যে ইলেকট্রিক সাপ্লাই নেটওয়ার্কটাকে ঠিকমতো কাজ করতে দেয়, আর একটা হচ্ছে তাদের যে টাচ ভোল্টেজ এবং স্টেপ ভোল্টেজ থেকে বাঁচায়, যার মধ্যে স্টেপ ভোল্টেজটা বোঝা বাকি থাকলো। আরেকটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক কম্পাটিবিলিটি অথবা ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স বা ইন্টারফারেন্স, এগুলি কমায়। এটা কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। কোনো একটা জায়গায় সিগন্যাল খুব খারাপ আচরণ করতেছে, ওখানে ঠিকমতো আর্থ করলে ওই নয়েজগুলি চলে যায়। আর একটা হচ্ছে যে বিল্ডিংয়ের
লাইটনিং প্রোটেকশনের জন্য আর্থিং লাগে। তো আমরা কিন্তু ওই যে ওখানে ওগুলি ডিসকাস করলাম, যে এখানে ডিসকাস করলাম যে এখানে একটা আছে, এটা হলো লাইটনিংয়ের জন্য, এটা হচ্ছে আর্থিং মানে টাচ ভোল্টেজ থেকে বাঁচাবে। এই ছাড়া আমরা অন্য যেগুলি দেখতেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা ডিস্টারবেন্স, এটা হলো কমিউনিকেশনের ক্ষেত্রে লাগাবে। আর এখানে একটা বলতেছি যে ইলেকট্রিসিটি নেটওয়ার্ক টু এনশিওর গুড পাওয়ার কোয়ালিটি। পাওয়ার কোয়ালিটি মানে পাওয়ার কোয়ালিটির কয়েকটা খারাপ আছে, যেমন হারমোনিক্স, এগুলি এই আর্থিংটা ঠিক হলে কিছুটা কমে যাবে, পুরাটা কমবে না, থার্ড হারমোনিক্স বা ওরকম বিষয় যেগুলি আছে সেগুলি কমে যাবে। এই হচ্ছে মোটামুটি এটার ব্যবহার। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি না, এখনো বোঝা হয়নি, সেটা হলো আমাদের স্টেপ ভোল্টেজ। ওকে, দ্যাট ইজ ভেরি সিম্পল, কিন্তু বুঝতে কষ্ট হবে। স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ। একটা মানুষ এখানে এবং এখানে পা দিয়ে দাঁড়ায়, এখন এই দুই পায়ের মধ্যে একটা ভোল্টেজ জমে গেলে এই ভোল্টেজটার পরিমাণ যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে ওই দাঁড়ানো অবস্থায় লোকটা মারা যেতে পারে। এই দুটো পায়ের মধ্যে যে ভোল্টেজ হবে, লোকটা মারা যেতে পারে। প্রথম কথা হচ্ছে ভোল্টেজটা কোথা থেকে আসতেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম হলে মানুষ যে দাঁড়িয়ে থাকে মরে না কেন। সেই জন্য আগেই বলেছি যে আমাদের লো ভোল্টেজে এই স্টেপ ভোল্টেজের প্রবলেমটা নাই। এই স্টেপ ভোল্টেজের প্রবলেমটা হয় হাই ভোল্টেজে। মনে রাখতে হবে যে টাচ ভোল্টেজ হচ্ছে লো হাই সব জায়গায় হবে, কারণ এটা তুমি স্পর্শ করলে হবে। স্টেপ ভোল্টেজ তোমাকে স্পর্শ করা লাগবে না, তুমি শুধু দাঁড়িয়ে আসো তাতেই মারা যেতে পারো, অনলি দাঁড়িয়ে থেকেই মারা যেতে পারো। এটা হাই ভোল্টেজে হবে। সো স্টেপের অর্থটা তো বুঝলাম যে স্টেপ মানে পদক্ষেপ, কিন্তু স্টেপ ভোল্টেজ কেন আসে এবং কেন মানুষ মারা যায় ওই জিনিসটা একটু কঠিন, ওটা বুঝতে হবে। তা আমি আশা করি আমি এটা সহজ করে বুঝাই দিতে পারবো, তোমরা যদি আমার কী বলতেছি ফলো করো। দেখো আমি এখানে একটা জায়গা আঁকলাম, এই যে এটা হচ্ছে একটা জায়গা। এখন এইখানে যদি আমার একটা ভোল্টেজ থাকে আর এখানে যদি গ্রাউন্ড থাকে, তাইলে এখানে যে ভোল্টেজটা আমি দিব এই ভোল্টেজটা এই গ্রাউন্ডে এসে জিরো হয়ে যাবে, বাকি পুরো ভোল্টেজটা ওভার দিস স্পেস এটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা নানা পদ্ধতিতে ডিস্ট্রিবিউট হবে। আমি যদি লিনিয়ার ডিস্ট্রিবিউশনে ধরি তাহলে এটা যত ফুট বা যত ইঞ্চি হবে, এই ভোল্টেজটাকে তুমি যদি তত ফুট বা ইঞ্চি দিয়ে ভাগ করো তাহলে পার ইঞ্চি বা পার ফুটে ভোল্টেজটা তুমি পেয়ে যাবে লিনিয়ার। এটা সাধারণত লিনিয়ার হয় না, একটু এক্সপোনেনশিয়াল টাইপের হয়, তারপরেও সুবিধার জন্য আমি লিনিয়ার ধরলাম। লিনিয়ার ধরো না তুমি। তো এখন তুমি দেখো যে একটা মানুষের যে সে একটা পা দিয়ে দাঁড়ায় কত হবে, 1 ফুট হবে, 2 ফুট দাঁড়ালে অনেকটা ডিসকমফোর্ট হবে, 3 ফুটও সে হয়তো দিতে পারবে, আরও ডিসকমফোর্ট হবে। কিন্তু মানুষ কোথাও জায়গায় দাঁড়িয়ে কপর সপর করলে আমরা ধরলাম যে 1 ফুটের মতো হলো, 1 ফুট। এখন মনে করো যে যদি তোমার একটা বাড়িতে 220 ভোল্টের সিঙ্গেল ফেজ লাইন আসে বা 230 ভোল্টের সিঙ্গেল ফেজ লাইন আসে, এই লাইনটা যদি আসে তাইলে সেটাকে যখন আর্থ করা হয়, তো আর্থ করলে সে মাটিটা এই ভোল্টেজটাকে কিন্তু জিরো করে দেয়। আর্থ অবশ্যই জিরো, এবং যেখানে জিরো সেখান থেকে লোকটা যত দূরে দাঁড়িয়ে আছে এই 1 ফুট জায়গার মধ্যে আর কোনো ভোল্টেজ গ্রেডিয়েন্ট থাকে না। কিন্তু যখন এই 230 ভোল্টের পরিবর্তে 230 কিলো ভোল্ট আছে, মানে হচ্ছে 1000 গুণ আসে, 230 কিলো ভোল্টের লাইনও তো আছে 1000 গুণ, বড় বড় সাবস্টেশনে, তখন হয় কি এই যে যেখানে আমি বলছি যে মাটিতে জিরো হলো ওখানে আসলে জিরো হয় না, ওখান থেকে এসে অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে জিরো হয়। কারণ হচ্ছে যে এর প্রতি ইঞ্চিতে এখন কিছুটা ভোল্টেজ গ্রেডিয়েন্ট আছে, কারণ এটা হচ্ছে 1000 গুণ বেশি। 1000 গুণ বেশি হলে সে যে 1 ফুটে দাঁড়িয়েছিল ওই 1 ফুটে আগে যে পরিমাণ ভোল্টেজ ছিল সেটা হয়তো মাটির গ্রেডিয়েন্টের কারণে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মাটির মধ্যে তো একটা রেজিস্ট্যান্স আছে, সেটার মধ্যে দিয়ে একটা আর্থ কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্সটাকে গুণ করলে সেই গুণের ফলে সে দেখা যাবে যে ওখানে একটা ভোল্টেজ ডেভেলপ করতেছে, ওই আর্থের রেজিস্ট্যান্সের সাথে ওই কারেন্ট দিয়ে গুণ করলে একটা রেজিস্ট্যান্স হবে। ওই 1 ফুট ডিস্টেন্স বা পায়ের মধ্যে তার হয়তো 1-2 ভোল্ট থাকতো, 1-2 ভোল্টে তো মানুষের কিচ্ছু হবে না, কিন্তু সিস্টেম ভোল্টেজ যখন 1000 গুণ হবে তখন এই 1-2 ভোল্টও 1000-2000 ভোল্ট হয়ে যাবে। তো একটা মানুষের পায়ের মধ্যে 1000-2000 ভোল্ট আসলে তার অবস্থা কী হবে বুঝতেছো, সে মারা যাবে। পয়েন্টটা বোঝা গেল কি না? দ্য টাচ ভোল্টেজ ইজ, তাকে কিছু না কিছু ধরতে হতো, স্টেপ ভোল্টেজ ইজ তাকে কিছুই ধরতে হবে না। যদি ওটা অনেক হাই ভোল্টেজের একটা সাবস্টেশন হয়
তাইলে সেটাকে যদি আর্থ করে গ্রাউন্ডও করে দেওয়া হয়, তখন সেই গ্রাউন্ডে যখন সত্যি সত্যি ভোল্টেজটা এসে লাগবে, তারপর তো সে মাটিতে ছড়ানো শুরু করবে। ছড়িয়ে পড়া অবস্থায় একটা মানুষ ওখানে দাঁড়িয়ে থাকলে লো ভোল্টেজ হলে ওই তার দুই পায়ের মধ্যে এত ক্ষুদ্র ভোল্টেজ আসতো যে দিস ম্যান ওন্ট বি ইলেকট্রিকিউটেড আর ইলেকট্রিফাইড। কিন্তু হেভি হাই ভোল্টেজ হলে অটুকের মধ্যেই তার কিন্তু খবর হয়ে যাবে, সে মারা যাবে। ওকে, সো দিস ইজ স্টেপ ভোল্টেজ অ্যান্ড ফর দিস স্টেপ ভোল্টেজ এটা থেকে বাঁচার উপায় কি? এক নাম্বার উপায়, যে এখানে ওখানে দাঁড়াবে বা ইয়ে করবে সে প্রপার ড্রেসে থাকবে, অর্থাৎ তার অবশ্যই স্যান্ডেল ফ্যান্ডেল চলবে না, জুতা পরা থাকবে, সেই জুতাও সেরকম পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টওয়ালা জুতা, যাতে ওটা যথেষ্ট ইয়ে থাকে। কিন্তু একটা প্রোটেকশন দেওয়া হবে না, ওর জুতা মুতা লিক থাকতে পারে, সেটা ভিজা থাকতে পারে, কন্ডিশন খারাপ থাকতে পারে। আর এখানে মানে খুব ভালো নলেজেবল ইঞ্জিনিয়াররা সারাদিন ঘোরাঘুরি করে তা তো না, তারা তো একটু হয়তো উকি টুকি মারে, ওখানে কাজ করে, তো হচ্ছে গরিব কিসিমের মানুষরা, তাদের এত পোশাক আশাক নাও থাকতে পারে। সো একটা প্রোটেকশন দিলে হবে না, মারা যেতে পারে। এই জন্য এখানে বহুগুণ প্রোটেকশন দেওয়া হয়। আরেকটা প্রোটেকশন কি, যে এই যে আর্থটা যাতে মাটিতে ছড়াতে না পারে, এর জন্য এই তারগুলিকে ডাইরেক্ট মাটির নিচে দিয়ে তারপরে মাটির নিচে করে কি একেবারে চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ার জন্য রড টড বিছিয়ে বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মতো করে গ্রিড করে দেয়, যেটা এখানে বলছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। বলছি যে এই যে যে জায়গাটা আছে, এই মাটি খুঁড়ে এটা এগুলি বসানোর আগেই ওটার মধ্যে দিয়ে লোহার টোহার গ্রিড ট্রিড করে দিয়েছে, চারদিকে ওগুলি ছড়িয়ে গেছে, যে কোনো কারণে ভোল্টেজ মাটি পেলে ধামাধাম চারদিকে ছড়িয়ে পড়ে অতি দ্রুত, যাতে ভোল্টেজটা দ্রুত ছড়িয়ে গেলে একটা জায়গায় এটা থেমে থাকবে না, গ্র্যাডিয়েন্ট হবে না, অর্থাৎ স্টেপ ভোল্টেজ কমে যাবে। অন্য কথায় বললে যে কাজটা যে করলো করটার উদ্দেশ্য হচ্ছে স্টেপ ভোল্টেজ কমানো। 3 নাম্বার প্রোটেকশন হচ্ছে, স্যার, হ্যাঁ, সেই দিন দেখছিলাম যে একটা ছবিতে দেখলাম যে চারকোল আর হচ্ছে লবণ দিচ্ছে আর্থিং এর সময়, ওইটা কি এই কারণে? এই ছবিতে সার্কুলার ইয়ে দিচ্ছে। মানে হচ্ছে সেই দিন হচ্ছে একটা মানে ফেসবুক গ্রুপে দেখছিলাম হ্যাঁ। আর্থিং যখন করলো মানে সেই হচ্ছে লোহার ওই দিকে হুম। চারকোল দিচ্ছিল, কয়লা আর হচ্ছে লবণ দিচ্ছিল, তারপরে হচ্ছে ওই সিমেন্ট দিয়ে ভরাট করলো। এইটার কারণে কি স্টেপ ভোল্টেজ কমানো? না, চারকোল এবং লবণ দেওয়ার ভোল্টেজ স্টেপ ভোল্টেজ কমানো না, এটার উদ্দেশ্য হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স কমানো। ওইটা নিম্ন দিকে দেয়, আই মিন উপর থেকে নিচের দিকে দেয়, আর এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে পাশাপাশি কমানো। স্টেপ মানে হচ্ছে পাশাপাশি। ওকে, তো তোমার চারকোলটা যে দেয় সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে দেয়, এবং সেটাই আসতেছি আমরা, চারকোলটাই একটু পরে আসতেছি। ওকে, আচ্ছা, এখন এখানে দেখো যে থার্ড জায়গাটা হচ্ছে এই যে যে জায়গা দেখতেছো, এই জায়গার মাটির তল দিয়ে আর্থিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাটির উপরে এখানে, আচ্ছা আমি তোমাদের একটু জাস্ট নলেজ যাচাই করি, এইটাও কিন্তু একটা সাব স্টেশন। এখানে এই ম্যাটটা বসিয়ে দিয়েছে কি জন্য? ইনসুলেটিং ম্যাট। তাইলে এখানে এই যে ইয়ারটা দেখতেছো তুমি, এখানে একটা ইনসুলেটিং ম্যাট দিলে এটা সমস্যার সমাধান হয়, কি বলো? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, ইনসুলেটিং ম্যাট। কিন্তু এই যে যে তুমি দেখতেছো সাবস্টেশনটা, এটা এই সাবস্টেশন হচ্ছে ইনডোর সাবস্টেশন, দেখলেই বোঝা যায় যেটা হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে। এবং আমরা আসলে বিল্ডিংয়ের ভেতরের সাবস্টেশনই আমাদের বেশি জরুরি, কারণ আমরা তো বিল্ডিং সংক্রান্ত বিষয়গুলি শিখছি, সাথে একটু এক্সট্রা শিখাইছি, সামান্য একটু এক্সট্রা, সেজন্য ডিটেল ডিজাইন কিন্তু এখানে দেখাইনি। যে বলতেছি মাটি খুঁড়ে ভিতরে গ্রিড দেয়, কিভাবে দেয় সেটা কিন্তু দেখাইনি, দেখাবো না আর কি, মানে ওটা তো একটু স্কোপের বাইরে চলে যাচ্ছে। তো তোমাদের শুধু বলি যে অ্যাজ ইট ইজ আউটডোর সাব স্টেশন, তো এই আউটডোর সাব স্টেশনে তোমার হচ্ছে ম্যাট দিলে পোষাবে না, কারণ এটা কয়েক বিঘা জায়গা নিয়ে হয়, অনেক বড়। তো এইসব জায়গায় তো তোমার অত ম্যাট বসানো যাবে না। তারপরে বৃষ্টি বাদলা হবে, ম্যাটগুলি পিচ্ছিল হয়ে যেতে পারে, অনেক সমস্যা আছে। তো এইটার সমাধান যেটা করা হয় সেটা হচ্ছে মাটির উপরে পাথর বিছিয়ে দেয়, পাথরের মানে গুঁড়া পাথরও না, আই মিন নুড়ি পাথর, নুড়ি পাথর বিছিয়ে দেয়। তো নুড়ি পাথর বিছিয়ে দিলে যে সুবিধাটা পাওয়া, ম্যাটের সুবিধাটাই পাওয়া যায়, এইভাবে মনে রাখো, তাহলে হবে।
যে নুড়ি পাথরটা ম্যাটের সুবিধাটা দেয়, অর্থাৎ কিনা পাথরগুলি নুড়ি হলে, নুড়ির সাইজ বড় হলে গায়ে গায়ে কিন্তু লাগবে না, ভিতর দিয়ে কিন্তু ফলও থাকবে। তো ওটা সলিড মাটি হলে এটার যে ইনসুলেশনটা হতো তেমন ইনসুলেশন হতো না, নিচ দিয়ে যে আর্থিং করা আছে ওই আর্থিংয়ের সাথে এই মাটিগুলি কানেক্টেড থাকতো, উপরে যে মানুষজন থাকতো তাদের কিন্তু ওই স্টেপ ভোল্টেজে ধরা খাওয়ার সম্ভাবনা বেড়ে যেত। তো এখন কি হলো জানো, যে উপরের পাথরটাই হচ্ছে ইনসুলেটিং লেয়ার, তার মানে ভিতরে যা ঘটবে ঘটবে, ঠিকমতো আর্থটা করে দিলে ওইসব ইয়ার্ডে যারা কাজ করবে তারা নিরাপদ, বিকজ ইট ইজ লাইক ইনসুলেটর। বাট আউটডোর বলে এটারও রিস্ক আছে, সেটা হচ্ছে ধীরে ধীরে মেনটেন্যান্সের অভাবে পাথরগুলির ফুকলা জায়গার মধ্যে মাটি টুটি ঢুকে যেতে পারে, গাছপালা গজায় যেতে পারে, সেজন্য মেনটেন্স করা দরকার আছে। ওকে, ইউ ডান ইট, গট ইট। এবার আমরা আসি যে সার্কিট, গ্রাউন্ড ভার্সেস আর্থ, মানে আমরা যেটাকে গ্রাউন্ড বলি আর যেটাকে আর্থ বলি এটা একটুখানি কনসেপচুয়ালি ডিফারেন্ট। এখানে দেখো একটা সার্কিট আছে, এই সার্কিটের এটা যদি ডিসি সার্কিট হয়, যেহেতু ইলেকট্রনিক সার্কিট দেখতে পাচ্ছ এটা ডিসি সার্কিটই হবে। তো এনিওয়ে ডিসি সার্কিট হলে সেই ডিসি সার্কিটের একটা যে প্লাস থাকে আর একটা যে মাইনাস থাকে, তো প্লাসটার মধ্যে ভোল্টেজ আছে আর মাইনাসটার মধ্যে কিন্তু কিছু নাই, তো মাইনাসটাকে কমন করা হয়। মাইনাসটাকে কমন করা হলে এটাকে বলা হয় গ্রাউন্ড, যদিও ইট ইজ নট আর্থ। আর্থ মানে পৃথিবী যেটা, সেইটা পায় নিচে এখানে বসে আছে। এই এই বোর্ডের মধ্যে যদি এরকম 10টা সার্কিট হয়, এই 10টা সার্কিটের জন্য 10টা গ্রাউন্ড থাকতে পারে, তারা এক পয়েন্টও হতে পারে, ভিন্ন পয়েন্টও হতে পারে, তাদের এক পয়েন্ট হতে হবে এমন কোনো কথা নেই, দেবে ভিন্ন পয়েন্ট, ডিফারেন্ট পয়েন্ট, দ্যাট ইজ গ্রাউন্ড, কমন জায়গাটা। আর যদি এসি হয়, এখানে কিন্তু এসি সিগন্যাল থাকতে পারে, সিগন্যাল হিসাবে থাকবে, বায়াস হিসাবে থাকবে না, আই মিন সাপ্লাই হিসাবে থাকবে না, সিগন্যাল হিসাবে থাকতে পারে কোনো কোনো পিনে। এসি যদি হয়, এসির ক্ষেত্রে কি হয় জানো, যে একটা থাকে লাইভ, একটা থাকে লাইভ, লাইভটা হচ্ছে এল এল, আর একটা থাকে নিউট্রাল। কেন যে আমরা এল বলি তার কারণ হচ্ছে এটা এখনই প্লাস, একটু পরেই মাইনাস। এখানে যেমন আমি বললাম প্লাস আর মাইনাস, ডিসির ক্ষেত্রে প্লাস আর মাইনাস, এটা হলো কমন। আর এখানে কিন্তু এইটাই এলটাই কিন্তু প্লাস আবার মাইনাস, মানে ওয়ান হাফ প্লাস অ্যানাদার হাফ মাইনাস। সো আমরা এখানে গ্রাউন্ড বলতে যা বোঝাচ্ছি সেটা কিন্তু এই নিউট্রালটা, এটাকে লাগাই দিতে হবে কমন পয়েন্টে। আর আর্থ হলে তখন কথা আসবে যে আর্থ মানে কি, এর মধ্যে যদি কোনো মেটালিক বডি টডি থাকে, পার্ট থাকে, সেটাকে নিয়ে আমি আর্থের সাথে লাগাবো, সেক্ষেত্রে ওই জায়গায় একটা মাটির থেকে একটা তার তুলে আনতে হবে, আর্থিং সেটা তুলতে হবে। সেটা যদি তুমি গ্রাউন্ডের সাথে লাগাও তাহলে ডিসির ক্ষেত্রে তার মানে ওটা নেগেটিভের সাথে লাগিয়ে দিচ্ছ, মাটির থেকে যেটা আনছো। আর এসির ক্ষেত্রে সেটা এই এনের সাথে লাগিয়ে দিচ্ছ। আবার না লাগিয়েও কিন্তু করা যায়। এখানে যেমন আমরা বললাম এখন গ্রাউন্ড আছে, আর্থ নাই, তার ক্ষেত্রে হচ্ছে যে তার নেগেটিভটা মাটির সাথে লাগানো নাই। একইভাবে নিউট্রালটা মাটির সাথে লাগানো থাকতে পারে, নাও থাকতে পারে। মানে আর্থ আর গ্রাউন্ড যদি এক পয়েন্ট হয় তাহলে নেগেটিভটা, নিউট্রালটা আর্থের সাথে লাগানো থাকবে। আর যদি ভিন্ন হয় তাহলে নেগেটিভ একটা জিনিস, মানে নিউট্রাল একটা জিনিস আর আর্থ একটা জিনিস ভিন্ন। ওকে, সো দ্যাট ইজ এ পয়েন্ট যে নিউট্রালটা কখনো আর্থের সাথে লাগানো থাকে, কখনো থাকে না। ওকে, হ্যাঁ, ওটা বক্সের মধ্যে থাকতো, এখন থাকবে, কিন্তু আমাদের এটা লাগানোর প্রয়োজনও হতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের লাগানোর প্রয়োজনও হতে পারে। তো কখন প্রয়োজন হয় কখন প্রয়োজন হয় না সেই জিনিসটাই আমরা শিখতেছি আর কি এখন। হ্যাঁ, এখানে দেখো আমরা এটাকে ক্লাসিফাই করতেছি, এটা মানে এগুলি নিয়ে মানুষ অনেক মন গড়া কথা বলে, ঠিকমতো বুঝে সুঝে না আলতু ফালতু কথা বলে। সো উই আর গিভিং রেফারেন্স। এটা হলো ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন, তাদের স্ট্যান্ডার্ড 6364 হচ্ছে আইসি স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই নিউট্রালটা তোমার আর্থের সাথে কানেক্টেড হবে কি হবে না তার জন্য আমরা কয়েকটা সিম্বল ইউজ করি। তো সিম্বলগুলি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে এই সিম্বলের এই যে এটা সাধারণত এরকম একটা ড্যাশটা পরে এটা আসলে সাধারণত দুইটা অক্ষরে বোঝানো হয়। এটা মনে রাখো যে এই যে আইসি স্ট্যান্ডার্ড যেটা, এটা আর্থিংয়ের ক্ষেত্রে দুইটা অক্ষর ইউজ করা হয়। প্রথম অক্ষরটা বোঝায়
যে জেনারেশন সাইডে আর্থের অবস্থাটা কি। এই প্রথমটা বোঝায় জেনারেশন সাইজে আর্থের অবস্থাটা কি। এই প্রথমটা সাধারণত সবসময় সিঙ্গেল লেটার হয়। আচ্ছা, দ্বিতীয়টা বোঝায় যে লোড সাইডে আর্থের অবস্থা কি। দ্বিতীয়টা বোঝায় লোড সাইডে আর্থের অবস্থা কি। এখন লোড সাইডে আর্থের অবস্থা অনেক সময়ই আবার অনেক রকম হয়, সেই জন্য এই দ্বিতীয় লেটারটা অনেক সময় একটা হয়, অনেক সময় একাধিক হয়। তবে একাধিক হলে সেটাকে ড্যাশ দিয়ে বোঝানো হয়, যেমন মনে করো এক্স ড্যাশ ওয়াই এরকম বোঝানো হয়। কিন্তু এই দুটো মিলে কিন্তু একটা, ড্যাশ দিলে সেটা কিন্তু একই দিকে বোঝায়। এখন আসি যে সেই দুটো অক্ষর কীরকম কীরকম হতে পারে। যেমন অক্ষর দুটো হতে পারে, এই যে বলা হচ্ছে দেখো 2 লেটার কোড, এটা হতে পারে টি এন, টি টি, আই টি, এবং অফকোর্স এই যে পরের যেগুলি আছে, এই যে পরের যে এটা এন আছে, টি আছে, যে এগুলি ওটার সাথে আবার ড্যাশ দিয়ে আরও কিছু থাকতে পারে, এইগুলি থাকতে পারে। আমি বুঝাই দিচ্ছি সব। তো বলতেছি প্রথমত আইসির এই কোডটা হচ্ছে আর্থিংয়ের মানে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কোড, যেটাকে 2 লেটার কোড বলে। 2 লেটার কোডে থাকে হচ্ছে 2টা লেটার। প্রথম অংশ জেনারেশন সাইডের আর্থিংয়ের কন্ডিশন বোঝায়, দ্বিতীয়টা লোড সাইডের বোঝায়, এবং লোড সাইডের পরিস্থিতি বোঝানোর জন্য দ্বিতীয়টার সাথে ড্যাশ থাকতে পারে। ওকে, এবার আসে যে এগুলির মানে কি। টি মানে হচ্ছে ফ্রেঞ্চ শব্দ টেরা, তার মানে হচ্ছে আর্থ। যদি বলা থাকে যে টি দিয়ে শুরু হলো, তাহলে বুঝবা জেনারেশন সাইডে একটা আর্থের সাথে লাগানো আছে। জেনারেশন সাইডে টি লাগা মানে জেনারেশন সাইডে আর্থ আর্থ করা আছে। এন মানে হচ্ছে নিউট্রাল, এটা যেহেতু দ্বিতীয় পয়েন্টে আসছে, তার মানে লোড সাইডে নিউট্রাল আছে। আচ্ছা, আর টি টি মানে হচ্ছে যে জেনারেশন সাইডেও আর্থ করা, লোড সাইডেও কিন্তু আর্থ করা, দুই সাইডেই কিন্তু আর্থ করা। তুমি অনেকটা, আমি যে আর্থ আর গ্রাউন্ড বুঝিয়েছি, এখান থেকে তুমি অনেকটা সেটা বুঝতে পারো যে এইটা আর্থ, এটা গ্রাউন্ড, মানে এটা মাটির সাথে লাগানো নাই। আর টিটি মানে হচ্ছে এদিকেও মাটির সাথে লাগানো, এই সাইডে মাটি লাগানো। আইটি হচ্ছে যে লোড সাইডে হচ্ছে মাটির সাথে লাগানো, মানে গ্রাউন্ড আর্থ আর কি। আর এই সাইডে হচ্ছে আইসোলেট, মানে এটা হচ্ছে ইয়ে করা আর কি, যে আইসোলেশন করা, মানে ওটাকে উন্মুক্ত আছে আর কি, এই আর কি। তো ঠিক আছে, তোমরা একবার দেখে নিতে পারো যে টি মানে কি, দেখো ডাইরেক্ট কানেক্টেড টু পয়েন্ট আর্থ। ওকে, ডাইরেক্ট কানেকশন। এই টি মানে হচ্ছে মাটির সাথে সরাসরি লাগানো। আই মানে হচ্ছে নো পয়েন্ট ইন কানেকশন উইথ আর্থ, এটা হলো আইসোলেট করা, এক্সেপ্ট পারহ্যাপস বাই হাই ইম্পিডেন্স, মানে ওটা নাই, অনেকটা ওরকম থাকলেও অত্যন্ত হাই রেজিস্ট্যান্স দিয়ে ওটাকে লাগানো, বা ইন কন্ডাক্টার দিয়ে। আর টি মানে সেকেন্ড সাইডে টি মানে লোড সাইডে টি মানে হচ্ছে সেটা ওইদিকে আর্থ করা, আর হচ্ছে এন মানে হচ্ছে ওদিকটা আর্থ করা না। তো দেখো ছবি দেখলে বুঝতে পারবা। যেমন দেখো দিস ইজ আইটি নেটওয়ার্ক, তাহলে তোমাকে ওইভাবে আগে বোঝা শুরু করতে হবে যে এইটা দিয়ে বোঝাচ্ছে যে ওখানে আর্থ নাই, আইসোলেটেড, এবং তা বোঝাচ্ছে জেনারেটর সাইডে। দেখো আমরা একটু কথা বলে নিই, জেনারেশন সাইডে জেনারেটরও বুঝবো, অথবা আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারি বুঝবো, যেখান থেকে আমরা সাপ্লাই পেয়েছি। তাহলে ওইদিকে দেখো, ওইদিকে আই দেওয়া মানে হচ্ছে যে 3টা ফেজ থাকবে, সাথে কিন্তু আর কিছু থাকবে না। আই মানে হচ্ছে এটা, কিচ্ছু থাকবে না, 3টা ফেজের সাথে আর কিচ্ছু থাকবে না, মানে নিউট্রালের প্রশ্ন আসবে না, আর হচ্ছে তোমার হচ্ছে গ্রাউন্ডের প্রশ্ন আসবে না। আই থাকলেই তোমার এটা বুঝতে হবে, আইসোলেটেড। আর ডান দিকে টি দিয়েছি, দেখো ডান দিকে টি দিয়েছি, এই যে টি, তো ডান দিকে টি মানে লোড সাইডে একটা আর থাকবে। তো দেখো লোড সাইডে এই যে 3টা ফেজ আছে, আর ওই 3টা ফেজ যেই লোডে আমি পাঠাইলাম, সেই লোডের এই যে নিজস্ব আর 3টা আছে। নিজস্ব বলতে মানে এই সিস্টেমে যেখানে ব্যবহার করছে সেখানে মাটি বোর করে আর্থিং ব্যবস্থা বসাতে হবে। সো দিস ইজ আইটি নেটওয়ার্ক। এটা দেখো টিটি, এই যে এইদিকেও দেখো, হ্যাঁ এইদিকেও দেখো আর্থ আছে, এইদিকেও দেখো আর্থ আছে। তো এটা কেন হলো, যে টিটি, টিটি মানে বললাম এটা হলো ফার্স্ট সাইড বোঝায়, জেনারেশন সাইড বা ট্রান্সফরমার সাইড, এটা সেকেন্ডারি সাইড বোঝায়। টি আছে তো বোধ দিকে ডাইরেক্ট কানেকশন থাকবে। এই যে এন যেটা দেখতেছো, এই এনটা ওখান থেকে আসছে কি না সে প্রশ্ন এখানে আসবে না। টিটি মানে দুই দিকে আর্থ আছে, ওটার প্রশ্ন না, এনের প্রশ্ন না। কিন্তু এন যখন চলে আসবে তখন কি হচ্ছে দেখো, এই যে এটা কিন্তু পড়তে হবে এইভাবে, তার মানে এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে আর একটা সাইড, এটা একটা, এটা আর একটা। তো প্রথমে আসো যে এই লাইনের বাম দিকে যে আমি টি দেখতেছি, মানে এটা কিন্তু 2 লেটার কোড কিন্তু মনে রাখতে হবে। তো দিস ইজ 1 লেটার, দিস ইজ অ্যানাদার লেটার। এখন এই লেটারের সাথে একটা ড্যাশ দিয়ে কিছু লেখা মানে হচ্ছে তার একটা কন্ডিশন বোঝাচ্ছে, এটা একটা কোনো একটা কন্ডিশন আছে সেটা বোঝাচ্ছে। তো প্রথমে আসো যে দিস সাইড ইজ টি, সো তুমি তাহলে এই সাইডটাকে টি মানে টেরা, তাহলে আর্থের সাথে লাগিয়ে দিলাম, বাস এই আর্থের সাথে লাগিয়ে দিলাম।
এখন এখানে কথা আছে যে যখন এটা তোমার আই ছিল মানে আইসোলেটেড, তখন কিন্তু এই তিনটা তার ছাড়া, এই যে তিনটা হলো ফেজের তার ছাড়া আর কিছু কিন্তু ছিল না। এটাও ছিল না, এটাও ছিল না। কিন্তু এখন আমি যেটা আর্ট করলাম, তাহলে এই দুটো তার দিলাম কেন? মূলত এই দুটো তার কেন দিলাম সেটা কিন্তু এই ডান দিকেরটা ব্যাখ্যা করবে। বুঝো ঠেলা, ডান দিকেরটা তোমাকে বোঝাবে যে বাকি দুটো তার লাগবে কি লাগবে না। প্রথমে আসি যে ডান দিকে এন, এই কথাটার মানে হচ্ছে লোড পর্যন্ত নিউট্রালটা রান করেছে। সো যে সেজন্য এই যে নিউট্রালটাকে এখান থেকে নিয়ে এই যে লোড পর্যন্ত দিয়ে দিলাম, এই যে দিয়ে যে এখানে নেমে আসলাম, এই যে গেলাম, এটা হচ্ছে লোড পর্যন্ত গেলাম। আর আরেকটা হচ্ছে মাইনাস এস, মানে হচ্ছে তোমার এটা ডান দিকে যে আর্টসটা আছে সেটা ডাইরেক্ট না, সেজন্য টি ইউজ করা হয়নি। কিন্তু সেটা এস মানে হচ্ছে সেপারেটেড, মানে এটার থেকে এটা সেপারেট অবস্থায় ওই যে জেনারেশন সাইডের আর্টস সেখান থেকে আসছে। তার মানে এই যে হচ্ছে এন এবং এইটা হচ্ছে পিই, পি কথাটার পুরো অর্থ হচ্ছে প্রোটেক্টিভ আর্থিং। মানে আমি আমার এই সিস্টেমে যদি নিজস্ব আর্থিং ইউজ করতাম এরকম করে, তাহলে এটার নাম হতো টি। এটা যেহেতু দেই নাই, তাহলে আমাকে একটা আর্থিং ইউজ করতে হবে। সেটা যদি আমি ইউটিলিটি কোম্পানির থেকে ওরা দিয়ে দেয়, ওরা মানে এই যে এই তারগুলি তো ওরা পাঠিয়েছে, তিনটা ফেজের তার, একটা নিউট্রালের তার, আর আরেকটা তার যদি আর্থিংয়ের জন্য ওরা পাঠায় ওটার নাম হবে পিই। এবং পিই এবং এন তারা একটা তারও কিন্তু হতে পারতো। একটা তার হলে এই এস কথাটা আর থাকতো না। একটা তার হলে সেটা হতো সি, মানে হচ্ছে কম্বাইন্ড। পরের ছবিটা দেখো, একটা তার হলে সি, সেটা হতো কম্বাইন্ড। দেখছো কিনা, ব্যাপারটা বুঝলা কিনা? তো এগুলি হচ্ছে এই কোডগুলি দিয়ে বোঝা যায়। আবার দেখো, এটা বুঝো, আবার আরেকবার বুঝো। দিস টি মানে এটা গ্রাউন্ডেড আছে। এখন এইখানে যখন আমরা তাকে গ্রাউন্ডেড করি, তারপরে এখন তিনটা ফেজের তার তো থাকতে হবে, অন্য তার কয়টা থাকবে সেটা ডিপেন্ড করে আসলে ডান দিকের জিনিসের উপরে। এন মানে হচ্ছে নিউট্রাল একটা থাকবে, সেটা লোড পর্যন্ত রান করবে। কিন্তু তার সাথে সি মানে হচ্ছে যে লোডে আমি যে আর্থ পাঠাবো সেটাও আমার এই ডান দিকে কিন্তু টি নাই। ডান দিকে টি থাকলে কিন্তু এখানে এখানে থাকা মানে হচ্ছে লোকালি, মানে এই লোড আলারা যে বাড়ি বানিয়েছে সে নিচে বসিয়ে নিয়েছে। তো এটা যেহেতু নাই, এটা হচ্ছে আমার ওদিক থেকে আসবে, ওদিক দিক থেকে আসছে, সেটা নিউট্রালটাই, অন্য কিছু না। তার মানে বুঝছো তো, ওখানকার নিউট্রাল এবং গ্রাউন্ড এক পয়েন্ট করে দিছে আর কি। তো সেটাকে বলে তখন পিইএন। পিই মানে প্রোটেক্টিভ আর্থিং, আর এন মানে নিউট্রাল, তার একটাই। আর এরপরে আরেকটা আছে টি, তার সাথে এন, মানে ওইদিকে আর্থ, এইদিকে হচ্ছে আর্থ নাই, আর তার সাথে হচ্ছে সিএস বা সিএস বলো, সিএস, সি মানে কম্বাইন্ড, এস মানে হচ্ছে সেপারেটেড। তার মানে কিছু দূর একটা তার এসে তারপর এটা দুটো হয়ে গেছে। দেখো কিছু দূর সিএস, হ্যাঁ সিএস এই পর্যন্ত একটা কম্বাইন্ড, তারপর এখানে এসে হয়েছে সেপারেট। সো দিস ইজ টিএনএসসি। এই হচ্ছে তোমার। আশা করি এরপর আর কারো এই মাথায় প্রশ্ন আসবে না যে আর্থিং করার জন্য যে তারটা ইউজ করি সেটা নিউট্রালের সাথে লাগিয়ে দেওয়া যায় কিনা। ও লাগিয়েও দেওয়া যায়, না লাগিয়েও দেওয়া যায়, ওটা খুলেও রাখা যায়। খুলে রাখা বলতে বোঝাচ্ছি যে আইসোলেটেড, ওকে। কিন্তু লোড সাইডে আইসোলেটেড লাগলে হবে না, তখন তো মানুষ শক খাবে। যেমন এইটা দেখো, এই যে এটা হচ্ছে খুলে রাখছে নাই, কিন্তু এই সাইডে কিন্তু আর্থ লাগবে, আদারওয়াইজ এই লোড যারা ইউজ করবে তারা বিপদে পড়বে। সো হ্যাঁ, এটার ক্ষেত্রে শক খাই, তোমার ওটা থাকলে আমরা শক খাবো না। আর আরেকটা জিনিস বুঝে নিই যে ওটা কিন্তু জাদু মন্ত্র বা কবিরাজি ওষুধ না যে ওটা থাকলে শক খাবো না। বিষয়টা হচ্ছে ওটা থাকলে শকের পরিস্থিতি তৈরি হলে সে সাপ্লাই অফ করে দিবে। এই কথাটা অনেকে বুঝে না। মানে এইটা সাপ ধরা তাবিজ আছে না এইটার মতো না তো, যে ঠিক আছে ওটার জলজান্ত সাপকে তোমার তাবিজ পরে কাছে চলে গেলাম। এই যে আমরা আর্টটা লাগাই, এটা হচ্ছে সাপের বিজনেস। যদি তুমি ক্যাম্পায়ার করো তাহলে এটা সাপটাকে মেরে ফেলে রেখে দেওয়ার মতো আর কি। এরপরে তুমি সাপের কাছে যাবা, কিন্তু ততক্ষণে সেটা মরা। তো ওটা কিভাবে হচ্ছে দেখো, এইটা হচ্ছে যে তোমার এই যে তুমি কনজিউমার,
কনজুমারের এই যে এখানে যে এই যে আর্ট লাগানো আছে, আমি ওই ইয়ে কেসটায় যাই, ওই ফার্স্ট কেসটায় যাই, এইটাই যাই। তার মানে আমরা এই যে কনজুমাররা নিজেরাই যে আর্থিংটা করেছি, দেখো আর্থিংটা ওদিক থেকে আসেনি, আর্থিংটা করেছি। তো এখন যদি এই যে আমার এই কনজুমার মিনস মানে আমাদের প্রেমিস, এখানে যা কিছু আছে এই মানে প্লাগ থেকে শুরু করে ইলেকট্রিক বোর্ড, মেইন বোর্ড, সব কিছুর বিভিন্ন পয়েন্টে কিন্তু আর্থিং তারটা চলে গেছে, এই যে এই আর্থিংটা সব পয়েন্টেই পৌঁছায় গেছে। এখন আমরা বলতেছি এটা করলাম সেই জন্য শক খাবো না, মানে তখন আসলে কোনো দুর্ঘটনা ঘটলে আমি শক খাবো না, এটা যদি এনশিওর করতে হয় মনে রাখতে হবে কারেন্টও কিন্তু থাকবে না, মানে তুমি বাসায় কিন্তু বিদ্যুৎ পাবে না। ওইটা কিভাবে হচ্ছে সেটা দেখো, বললাম না জ্যান্ত সাপ রেখে তারপর তুমি ধরবা। তুমি যখন বাসায় বিদ্যুৎ দেখতেছো তখন যখন ধরবা, তোমার কিন্তু কোনো সময় এটা ভরসা করো না যে আর্থিং যখন আছে আমি ধরি কিছু হবে না, কারণ তাজা সাপের সাথে কোনো কাজ কারবার নাই। এই ভুলটা কেউ করবা না, তাজা সাপের সাথে কাজ করবো না। বাসায় বিদ্যুৎ আছে মানে ধরলে তুমি শক খাবাই, এটার কোনো ইয়ে নেই। তাইলে আর্থিং দিয়ে লাভ কি হচ্ছে, লাভটা দেখাচ্ছি, তুমি বুঝো যে কি করতেছে। এটা হলো যে ধরো এই যে অংশটা আর্থ করা আছে সেই অংশটার সাথে বিদ্যুতের লাইন আসলে লাগারই কথা না, কিন্তু যদি ওইটার সাথে লেগে যায় তারপরে এই আর্থিংটা না থাকলে তুমি ধরলে শক খাইতা। কিন্তু যেহেতু এই তারটা আছে তাহলে এটার সাথে এটা লাগার সাথে সাথে হিউজ পরিমাণ কারেন্ট এই আর্থের মধ্যে যাওয়া শুরু করবে। তখন তোমার বোর্ডের মধ্যে যে ওখানে সার্কিট ব্রেকার থাকে, বোর্ড আঁকলেই দেখবা সেখানে সার্কিট ব্রেকার থাকে, সেটা খুলে যে এটা ডিসকানেক্ট করে দেয়, তখন এখানে বিদ্যুৎ থাকে না। তো এই জন্য আর্থিংটা হচ্ছে যে যদি যা হওয়ার কথা ছিল না, মানে হচ্ছে যে মেটালিক পার্ট যেগুলি সেগুলিতে বিদ্যুৎ আসার কথা ছিল না কিন্তু চলে আসছে, সেই ক্ষেত্রে অন্য মানুষ না বুঝতে পেরে সেটা ধরে মরবে তা হবে না, ওটাকে আসলে ডিসকানেক্ট করে দিবে। এই যে ডিসকানেক্ট করার জন্য অনেক কারেন্ট যেতে হবে। আর এই কথাটা যে জ্যান্ত সাপ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো, দেখো যে তুমি এই যে কনজিউমার, এখানে তো হচ্ছে কি এই লাইভ তারগুলির মধ্যে বিদ্যুৎ দেখা যাচ্ছে, মনে করো যে দেখা যাচ্ছে টেস্টার দিলে জ্বলতেছে, একজন মনে করলো আর তো আছে ওটার মধ্যে আগুন ঢুকাই দিই। মনে রাখতে হবে আর তো ওগুলির সাথে লাগানো না, আর তো এইগুলি ছাড়া বাকিগুলির সাথে লাগানো। এগুলি হচ্ছে লোডকে চালাবে, মানে বৈদ্যুতিক সার্কিটে যাবে, সেই সার্কিটে যত কাভার টাভার আছে সবগুলির সাথে হচ্ছে আর্থ লাগানো। তো তুমি এখন বাড়িতে আর্থ আছে মনে করে ওই যে 3 পিন প্লাগের মধ্যে যেখানে বিদ্যুৎ আছে ওগুলির মধ্যে কিছু একটা ঢুকাই দিলা, বললা যে আর্থে আছে কোনো সমস্যা হবে না, নো, মারা যাবে। সো দ্যাট ইজ দ্য সাপকে মানে লাইনে কেন তুমি কিছু দিবা, যেখানে বিদ্যুৎ দেখা যাচ্ছে সেখানে কোনো কিছু দেওয়া যাবে না, যেখানে বিদ্যুৎ থাকার কথা না ওইখানে চলে আসে, ওইখানে চলে আসলে এ হচ্ছে ঠেকাবে, ওখানে চলে আসলে আর্থিংটা ঠেকাবে। কিন্তু লাইভ অংশে আছে সেটা আর ঠেকাতে পারবে না, সেটা আর ঠেকাতে পারবে না, সেটা থেকে নিজেদেরই বেঁচে থাকতে হবে। কোনো লাইভ জিনিসে আমি হাত দিব কেন? ওকে, এটা ক্লিয়ার অর নট? এটা তো বললাম না যে ওই যে তাবিজ বা ফুর মতো না তো যে এটা দিলে কাজ হয়, আমাকে বুঝে শুনে করতে হবে কাজ। স্টিল ইট ইজ চ্যালেঞ্জিং, যে সব আছে তারপরেও তো। আচ্ছা, এখন আসি যে এখানে আমি বললাম যে এটার মধ্যে এখানে বলেছি, এই যে এখানে বলেছি যে বাড়িতে যত জায়গায় বিদ্যুৎ আছে ওখানে লাইভ এবং লোডগুলি ছাড়া তার যে কাভার টাভার যেগুলি আছে, মেটালিক পার্ট যেগুলি বলি, সবগুলি এই আর্থ থেকে তার উঠে চলে আসে। এটা কী করে আসে ওটা আমাদের এখন দেখার বিষয়। তো এটা দেখার বিষয়, এখন সেটা বুঝতে গেলে আমাদের তো কয়েকটা টার্ম জানতে হবে যে আসলে আর্থ করার জন্য আমরা যে তার ইউজ করতেছি সেটা কিন্তু অনেকগুলি নাম আছে। একটা হচ্ছে ইসিসি, এটা হচ্ছে গাছের শাখার মতো। ইসিসি গাছের শাখার মতো মানে হচ্ছে সরু সরু ডালের মতো, বিল্ডিংয়ের ভেতর দিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু তারা যে উপরে একটা মোটা ডালের সাথে লাগছে ওটাকে আমরা বলি আর্থ মেইন কন্ডাক্টর বা মেইন আর্থ কন্ডাক্টর। মানে ইসিসি হচ্ছে সার্কিটে আছে, এটা হচ্ছে মেইন আর্থ কন্ডাক্টর, তার চেয়ে একটু বড়। আর্থ লিড হচ্ছে ওটার চেয়ে আরও মোটা। আর্থ ইলেকট্রোড হচ্ছে মাটির নিচে, আর আর্থ তো মাটি ইটসেলফ। তো এগুলি মিলে হচ্ছে আর্থিং সিস্টেম। তো এখানে আমি ওটা বোঝানোর চেষ্টা করছি যে দেখো এগুলি হচ্ছে তোমার বাড়ির বিভিন্ন পয়েন্ট, যে পয়েন্টগুলিতে তোমার হচ্ছে বিদ্যুৎ আসছে, যে ওই দিক থেকে অবশ্যই বাড়িতে মেইনলি ঢুকলো, তারপরে সেটা তোমার ডিস্ট্রিবিউশন বোর্ড হয়ে সার্কিট ব্রেকার হয়ে তারপর বিভিন্ন জায়গায় গেল। এখন এগুলি কি দেখো, দিস ইজ লাইটিং পয়েন্ট, তারপরে দেখবা যে পাওয়ার পয়েন্ট ইত্যাদি। তুমি একটু বলে নি লাইটিং পয়েন্ট মানে কিন্তু লাইট না, দিস ইজ লাইটিং পয়েন্ট। তার মানে এইখান থেকে একটা সুইচ বোর্ড আছে, মনে করো এখানে একটা সুইচ বোর্ড আছে। এখন এই সুইচ বোর্ড থেকে লাইটিং পয়েন্টে হয়তো 10টা লাইট আছে, তাহলে এই সুইচ বোর্ড থেকে তোমার হচ্ছে এইভাবে করে 10টা সুইচ বোর্ডের কানেকশন চলে গেছে। ওকে,
তাহলে এখন মনে করো এই যে এইসব জায়গায় লাইটগুলি জ্বলতেছে, মানে একটা রুমের, মানে এটা প্রত্যেকটা একটা রুম বা দুটো তিনটে একটা রুমে আছে। বড় রুম হলে তো একাধিক সুইচ বোর্ড থাকে, দেখবা ক্লাসরুমে দেখবা আছে। কি বলছি, অল দিস আর সুইচ বোর্ড। তাহলে এখন এই সুইচ বোর্ড থেকে অসংখ্য এরকম পয়েন্ট আছে যেগুলি দিয়ে সাধারণত লাইট এবং ফ্যান জ্বালানো হয়। তো তোমাদের বোঝার জন্য বলছি যে দিস লেভেলে এখানে কোনো কিন্তু ইসিসি থাকে না, এটা মনে রাখবা তোমরা। যে সুইচ বোর্ডের সামনে যেগুলি আছে, সামনে মানে হচ্ছে ফ্যানের দিকে, লাইটের দিকে, সুইচ বোর্ডের সামনে যে ফ্যানের বা লাইটের দিকে, সেখানে আর্থের কিছু থাকে না। মানে আর্থের কিছু থাকে না মানে হচ্ছে দুটো তার থাকে, তার মানে একটা লাইভ একটা নিউট্রাল, আর একটা সুইচ, লাইভের সাথে সুইচ লাগানো থাকে। তাহলে ওখানে যে যদি কেউ ফ্যান বা লাইটের ওই পয়েন্টে হাত দাও, তো শক তো তোমার লাগবেই, কারণ সেখানে তো আর্থই নাই। আর আর্থ যেখানে আছে সেখানেও সরাসরি ওই লাইভে তার হাত দিলে শক খেতে হবে। ওকে, এটা বোঝা গেল কিনা? তার মানে এই লেভেলটায় দেয়ার ইজ নো ইসিসি, এখানে ইসিসি লাগে না, কারণ এগুলি দেখো ছাদেটাতে থাকে, লাইট ফ্যান ছাদে থাকে, ওখানে মানুষ সরাসরি তো হাত দিবে না ওটা। ওকে, আর সাধারণত ওগুলি মেটালিক পার্ট খুব কম থাকে, এক্সপোজ মেটালিক পার্ট সেরকম থাকে না ওসব জায়গায়। তাহলে এখানে ইসিসি নাই। তারপরের লেভেলটা দেখো যে সুইচ বোর্ড, এগুলি সবই কিন্তু সুইচ বোর্ড। সুইচ বোর্ড লেভেলের পেছনে এখানে থাকে ইসিসি। ইসিসি মানে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর। প্লাস দিয়ে বোঝাচ্ছি যে এখানে অসংখ্য ইসিসি আছে, আর প্লাস মানে আরও দুটো করে তার আছে। এখানে যেমন দুটো তার, একটা লাইভ নিউট্রাল, এখানে কিন্তু দুটো তার, একটা লাইভ নিউট্রাল প্লাস আরও একটা ইসিসি। লাইভ নিউট্রাল ছাড়াও আরও একটা তার থাকে ইসিসি। তাহলে এখানে কিন্তু তিনটা তার। এখন আসলে তিনটা তার কোথায় গেছে? এই যে যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটার লাইভে যাওয়ার জন্য একটা তার গেছে, নিউট্রালে একটা তার গেছে, আর সুইচ বোর্ডের যে গাটা মানে তার যে বডিটা, এই বডিতে যাওয়ার জন্য তোমার একটা ইসিসি গেছে। তার মানে এগুলি এক ডালের শাখার মতো। তারপর আসো ওগুলি যে যে এগুলিতে গেল, এগুলিকে বলে ডিস্ট্রিবিউশন বোর্ড। ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে মেইন বোর্ডের দিকে যে যাবে, এইখানে যে তার দেখতেছো, এই তারের মধ্যেও কিন্তু কমপক্ষে লাইভ নিউট্রাল এবং একটা হচ্ছে ইসিসি থাকবে। এখানে কমপক্ষে কেন বলছি, দিস মে বি এ 3 ফেজ বোর্ড। 3 ফেজ বোর্ড হলে তখন কিন্তু এখানে একটু আগে যেগুলি দেখলা টিএনএস যেগুলি দেখে আসলা, সেরকম লাইভের জন্য 3টা, নিউট্রালের জন্য একটা, আর একটা আর্থের জন্য হবে। তো সেক্ষেত্রে হয়ে গেল 5টা। আর যদি সিঙ্গেল ফেজ বোর্ড হয় সেক্ষেত্রে হচ্ছে 3টা, মানে একটা হচ্ছে লাইভ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থ। এই আর্থটাকে কিন্তু ইসিসি বলে না, এটাকে বলে মেইন আর্থ কন্ডাক্টর। এটা গাছের গুড়ির কথা চিন্তা করতে পারো তুমি, বা মোটা ডাল, সরি এটা চিকন ডাল, এটা মোটা ডাল। গুড়িটা হচ্ছে যে আর্থ লিড। আর্থ লিডটা হচ্ছে বাড়ির মেইন বোর্ড থেকে একটা তার চলে গেছে মাটি পর্যন্ত, সো মাটি পর্যন্ত যাচ্ছে, এটাকে বলে আর্থ লিড। আর্থ লিডটা হচ্ছে গাছের গুড়ি, আর এটা হচ্ছে তোমার মেইন ব্রাঞ্চ, এটা হচ্ছে স্মল ব্রাঞ্চ। এগুলি তুমি ধরতে পারো। এবার আসছে যে ইলেকট্রোড। এই ইলেকট্রোডটা বলতে পারো গুড়ির পরে কি থাকে, মূল। তো ইলেকট্রোডটা হচ্ছে গুড়ির পরে মূল, এই হচ্ছে মূল। দেখো এটা মাটিতে বসিয়ে দিছে, এবং এটা যতটুকু দেখছো এতটুক না, এটা একটা লাগ, দেখো এটা একটা লাগ, এবং এটা দেখতে মনে হচ্ছে যে রড অফ কি আয়রন, তা না, কিন্তু এটা কপার রড। এটা হ্যাঁ, এটা কপার রড, একটু কালচে কালচে লাগছে। আচ্ছা, কপার রডের থেকে এই যে তার ইয়ে করে এই যে উপরে নিয়ে আসছে, এটা আসলে একটা খুঁটি। বাট এখানে দেখো কিছু ইট টিট আছে, তো এইগুলির ডিটেল ড্রয়িং এখন আমরা দেখাচ্ছি। মানে হাউস হোল্ডে এগুলি লাগে, তো আমরা এই জন্য সাবস্টেশনগুলি সব বাদ দিয়েছি, কিন্তু এগুলি দেখাচ্ছি। এখন এই যে ওখানে চলে আসছি, এইখানে দেখো এই যে যে তুমি ইটটা দেখতেছো, এই ইট হচ্ছে আসলে এই যে এটা, এই যে এটা কিন্তু একটা চারকোনা বক্স। মানে এটা উপর থেকে দেখলে তুমি এরকম দেখবা, আমরা সাইড থেকে দেখতেছি এরকম দেখবা, উপর থেকে দেখলে এরকম দেখবা। তো এইটারকে বলা হয় আর্থ পিট। আর্থ, এটা হলো আর্থ, এটা হলো পিট। এই পিটের উপরটা ঢেকে রাখার জন্য একটা স্ল্যাব রাখতে হয়। এটাকে এমনভাবে কনস্ট্রাকশন করতে হয় যেন এই আবার অল্প একটু জিনিস আবার মাটির নিচে ডেবে টেবে না যায়, মোটামুটি শক্তপোক্ত যেন থাকে। মাঝে মাঝে এখানে আমরা এটা তুলে এখানে কিছু ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্টে কী করতে হয় পরে আসতেছি। তো মূলত এইখানে দেখো একটা পাইপের মুখ খুলে আছে, যে উপর থেকে একটা মুখ খুলে আছে, সে মুখে মাঝে মাঝে পানি ঢালতে হয়। পানি ঢালতে গেলে পানির সাথে ময়লা টলা যেয়ে যাতে ওগুলি বন্ধ না হয়ে যায়, সেই জন্য মুখে একটা ফানেল এবং ওয়্যার মেশ দেওয়া আছে, মানে চাকনি দেওয়া আছে, পানি দেওয়া আছে, পানি এখানে মাঝে মাঝে ঢালতে হয়। এই পানিটা কেন ঢালতে হয় এবং ঢালতে হবে কি না, এগুলিতে আমি আসতেছি, বলতেছি। এখন আসো যে এদিক দিয়ে এই তারটা গেল, গিয়ে এই যে এখানে গেল। এখন এখানে দেখো কিছু মিটার দেওয়া আছে, 26 মিটার, এত মিটার, এত মিটার। আসলে তারটা আসলে কত মিটার থাকে? সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি কনফিউজিং। এটা একদিন দুই দিনে এই সমস্যার সমাধান করতে পারবে না। এত বছর
এই ফিল্ডে কাজ করেও এটার সমস্যার সমাধান পাচ্ছি না। আসলে সমাধান জানি, কিন্তু লোক দিয়ে করানো যায় না, দ্যাট ইজ প্রবলেম। লোক দিয়ে করানো যায় না, এরা খুব তেদর টাইপের হয় আর কি। তো এখন কি সমস্যা আমি বলি, যে তোমার রিকোয়ারমেন্ট ইজ যে এই যে যে তারটা আছে, এই তারটা তুমি যে এখানে যেটা দেখতেছো, দেখো এই যে এই তারটা এই যে উঠে এই যে ওইদিকে চলে গেছে। আর আমরা যে ড্রয়িংটা দেখাচ্ছি সেটা এই তারটা হচ্ছে এখানে গর্ত করছে, গর্ত করে মাটির তল দিয়ে নিয়ে তারপর বিল্ডিং এর ভিতরে চলে গেছে, তাই তো? এই যে দেখো এই যে গর্ত করছে, এই যে এই যে এই যে গর্ত করছে, করে সাইড দিয়ে বের করে নিয়ে এখান থেকে নিয়ে মাটির মধ্যে যে বিল্ডিং এর মেইনে চলে গেছে। তার মানে এইটা হলো আর্থ লিড, দিস ইজ আর্থ লিড, দিস ইজ ইলেকট্রোড, এটা হলো ইলেকট্রোড। আর যেই তুমি বাড়ির ভিতরের বোর্ডে ঢুকলা, বোর্ডের পরের টুকু হচ্ছে মেইন আর্থ কন্ডাক্টর, আর তারপর হচ্ছে ইসিসি। আশা করি সবগুলি বুঝতে পারছো। আর পঞ্চম একটা ছিল আর্থ, তো মাটি ইজ আর্থ। এখন এই মাটিতে একটা যন্ত্র দিয়ে রেজিস্ট্যান্স মাপা যায়, ওই রেজিস্ট্যান্সটা কে বলে আর্থ রেজিস্ট্যান্স। ইট শুড বি লেস দ্যান 1। স্যার কার্সরটা একটু বড় করলে ভালো হয়। কি স্যার যে এই কার্স- কার্সরটা স্যার একটু বড়, একটু স্যার সাইজ একটু বড় করলে। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। কেন তো বড় করে কেমনে? আর তো বাড়ে না। এই যে, হ্যাঁ স্যার এখন ঠিক আছে। জি স্যার। ওকে। আচ্ছা তাহলে দেখো, বাকি এটা মানে জুমের সাথে ইন্টারফেস করা আছে। আমি এতক্ষণ যেটা দিয়ে আঁকতেছিলাম ওটা আসলে তোমার টিমেরটা আর কি, বুঝছো? মানে কন্ট্রোল পি দিয়ে নিয়ে আসি, কিন্তু এই জুমের মধ্যে এই প্যানেলটা নাই, এই প্যানেলটা নাই। ওটা হচ্ছে প্রিন্টিং মোডে যে করা যায়। যাজ্ঞা এই যে তুমি দেখতেছো, তো তারটাকে যে দিক দিয়ে বের করে নিলাম, বের করে নিয়ে এখান দিয়ে নিয়ে তারপর বোর্ডে দিয়ে দিলাম। তাহলে এটার নাম হচ্ছে, এটা হলো আর্থ লিড, এটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। আর বোর্ডের থেকে শুরু করে সুইচ বোর্ড পর্যন্ত ওটা দুই ভাগ আছে। বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এই পর্যন্ত হচ্ছে আর মেইন আর্থ কন্ডাক্টর, যেগুলো একটু মোটা সাইজের। আর ওই পাশে হচ্ছে ইসিসি। আর আরেকটা হচ্ছে আর্থ ইটসেলফ, দিস ইজ আর্থ ইটসেলফ, যে এগুলি সব আর্থ, মাটি। আর্থ রেজিস্ট্যান্স লাগবে, এটা হচ্ছে লেস দ্যান 1 ওহম। আর্থ রেজিস্ট্যান্সের এটা হচ্ছে ইয়ে। তো এগুলি একটু একটু ঝামেলা আছে। এটা হলো যে এটা বিএনবিসিতে, নতুন বিএনবিসিতে এটা করা হয়েছে। আর পুরানোটা এখানে 5 ওহম আছে ঘরবাড়ির জন্য। আর সাব স্টেশনে যে 1-এর চেয়ে কম আর কি, সাব স্টেশনে। তো ঘরবাড়ির জন্য 5-এর চেয়ে কম হলে এরকম একটু ইয়ে আছে। যা হোক সেটা ইয়ে না। এখন তোমার আসো যে আমি কী করবো, কিভাবে করব। তো আর যে বললাম যে একটু ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় শোনো। সেটা হচ্ছে যে মাটিতে এখন এটা 1 ওহমের কম মনে করো আমরা নিব, তো এটা কি করে করা সম্ভব? এই কি করে করা সম্ভব বলে এখানে অনেক ঝামেলা করতে হয়। প্রথমত একটা তুমি করতে পারো যে এই যে তারটা এই যে এখান থেকে গেছে, এটাকে 120 ফুট মাটির নিচে ঢুকাই দিতে পারো। তো 120 ফুট মাটির নিচে ঢুকাতে গেলে বোর করতে হয়, মানে ইসে টিউবওয়েলে পোতার মতো করে এটাকে পুঁততে হয়। এবং এখন এই 120টা কোত্থেকে আসলো? এটা কি কোনো কোডে লেখা আছে বা কোনো দেশে কোনো ইয়েতে আছে? সো ওটা হচ্ছে জিনিস, এটা আসলে কোথাও নাই। আমাদের দেশে গভর্নমেন্টের কাজটা যেগুলি হয়, এগুলি বহু টেন্ডারে লেখা থাকে 120 ফুট বসা, 120 ফুট বসা। তো 120 ফুট বলে কোনো কথা নেই, এবং সেটা সমস্যার সমাধান নাও হতে পারে। এবার পঞ্চগড়ে ওই যে সার গোডাউনের কাজ চলছে আমার, সেখানে যে ওই 120 ফুট পুঁতেও সেই রেজিস্ট্যান্স আসে নাই, 8-9 করে আসছে। অনেক পোতা হয়েছে, তারপরও মানে অনেকগুলি পোতা হয়েছে, মাল্টিপল, তারপর 8-9 করে হয়েছে। তো এখন আসি যে তোমাদের মূল বিষয়টা বোঝাই দেওয়ার জন্য, সেটা হচ্ছে এটা কোনো জায়গায় 10 ফুট পুতলে হয়ে যায়, কোনো জায়গায় 3 ফুট পুতলে হয়ে যায়, কোনো জায়গায় 100 ফুট পুতলে হয় না। তার কারণ হচ্ছে যে মাটির নিচে পানির লেয়ার কোথায় আছে, আরেকটা হচ্ছে যে এই মাটিটা কি কোয়ালিটির। তো এইসব জিনিস খুব আনসার্টেন। এখন তুমি মনে করো যে সরকারি কাজ তো তুমি নিজেরা কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে করে ফেলতে পারবে না, তাইলে দুর্নীতি আরও বাড়বে। কারণ একটা টেন্ডার করতে গেলে সেগুলিকে জনগণকে জানাতে হয়, পত্রিকায় ইয়ে দিতে হয়, অনেক কম্পিটিটর আসে, তারা কম দামে করে দিবে এরকম কথা টথা বলে। তো তাদেরই কাজ দিয়ে তাদের উপর থেকে হাতিটা নিয়ে যায়। আমাদের দেশে কিছু কিছু কিন্তু নিষিদ্ধ শব্দ আছে, তো এই শব্দগুলিকে বুঝতে হবে তোমাদের। লেখাপড়া করতেছো, ভাবতেছো যে টেন্ডার ফেন্ডার খুব খারাপ জিনিস,
ছাত্ররা এগুলি নিয়ে মাথা কামায় কেন? আমরা মাথা কামাই আমাদের। আমি গত সপ্তাহে শুনেছি বলে যে আপনারা এত সুনামের সাথে বুয়েট চালাচ্ছেন, ছাত্রদের একটু নৈতিকতা কোর্স শেখাতে পারেন না? আমি হাসি আর বলি যে আমাদের ক্যাম্পাসের বাউন্ডারি পার হয়ে বেরোয় যে কোনো জায়গায় যোগ দিতেই সেখানে ঘুষ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা নৈতিকতা দিয়ে হবে না তো। বুঝছো কি বলতে চাচ্ছি? যে টেন্ডার করে সবাইকে সব কিছু জানাই দেওয়া হয়, তারপরে সেখান থেকে কিভাবে পয়সা বের করে নেওয়া যাবে সে সমস্ত বুদ্ধি মাথায় খেলতে থাকে। আর যদি টেন্ডার না করা হয় তাইলে সরকারি টাকা ওখানে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিজের মতো করে কিনে টেনে খেয়ে ফেলবে। তো সেটা তো কেউ দেখতেও যাচ্ছে না যে কত টাকার প্রজেক্ট ছিল, সে ওটা কত দামে কিনেছে, কি করে কিনছে। অনেকে এটা মনে করে, অনেকে বলে যে টেন্ডারে এত বদনাম শোনা যায়, এগুলি কেন করে? এগুলি কি রাজনীতিবিদরা আর সবাই মিলা লুটে পুটে খাওয়ার জন্য? এটা কেউ বুঝে না যে যদি লুটে পোটার জন্য এটা হইতো তাহলে বাংলাদেশে তো সিস্টেম খারাপ, তা যেসব দেশে উন্নত সিস্টেম আছে সেসব দেশে এগুলি চালু থাকতো। অতি উন্নত দেশে যাদের নৈতিকতার মানে তেমন কোনো ফল্ট নাই, তাদের ওখানে গভর্নমেন্ট দূরে থাকুক, প্রাইভেট সেক্টরেও টেন্ডার হয়, টেন্ডার ছাড়া কোনো কথা নেই। তো তোমাদের মাথার মধ্যে এখনই ঢুকিয়ে ফেলো, টেন্ডার জিনিসটা খারাপ না, এর চেয়ে ভালো কোনো পদ্ধতিই নেই। এই পদ্ধতি হচ্ছে অত্যন্ত ট্রান্সপারেন্ট পদ্ধতি। মানে হচ্ছে কোনো ধান্দাবাজ লোক ধান্দাবাজ করতে পারবে না, সব কিছু ওপেন করে কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে, মানে যে কোনো মানুষ চাইলে ওখানে বলতে পারবে যে আমি এটা এত দামে দিচ্ছি। তো এই যে ওপেন মার্কেট কম্পিটিশন, এগুলির জন্য এটা ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে স্টিল ভালো একটা পদ্ধতির মধ্যে কিছু পোকা ঢুকিয়ে কায়দা করে, আর হচ্ছে ওই সংক্রান্ত নিয়ম কানুন সেটা অনেকে জানে না, এগুলির সুযোগ ইয়ে করে এটাকে যেভাবে খারাপভাবে ইউজ করতেছে ওটা যদি বন্ধ করে দেয় তাহলে যা চালু থাকবে সেটা হচ্ছে 100% খারাপ, তার মধ্যে ভালো কিছু হতে পারে। একটা ফেরেশতাকে তুমি কারোর কাছে জবাবদিহি না করে নিজের মতো করে কিনে নিতে বলো, দেখো সে কী করে। ঠিক আছে, একটা অফিসে তুমি বাজেট দাও যে এই বছর এখানকার বাজেট 5 কোটি টাকা, তারপর সে টেন্ডার ফেন্ডার কিছু করবে না। অনেকে যুক্তি দেয় একটা কম্পিউটার 50,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসা যায়, টেন্ডার করতে গেলে ওটার দাম হয়ে যায় 1 লাখ টাকা। তাহলে চুরি হচ্ছে। আরে চুরি হচ্ছে, কিন্তু সরকারি টাকায় কম্পিউটার কেনাটা টেন্ডার বন্ধ করে দিয়ে অফিসের কর্তাদের দাও, এটা 1 লাখ না 50,000ই আসবে, কিন্তু ওই কম্পিউটার কোনোদিন কেনাই হবে না, ওটা কোনোদিন কেনাই হবে না। মানে ওখানে হবে পুকুর চুরি, মানে কাগজপত্র সব ঠিক থাকবে যে সব কেনা হয়েছে, যেহেতু কারো কাছে সাপ্লাই নিতে হয়নি, রেকর্ড হয়নি, কিচ্ছু হবে না, সবই চলে যাবে, একবারে এভরিথিং খেয়ে ফেলবে, তুমি ঠেকাইতে পারবে না তো। এনিওয়ে, তা কি বলছি দেখো, সেখানে বলা থাকে 120 ফুট পুঁতো। 120 ফুট পুঁততে এখন তো রেজিস্ট্যান্স আসেনি, তাহলে তো তোমার কাজ করবে না। তো সেই জন্য কিছু সমাধান, এটা কিন্তু ডায়াগ্রামটা নিছো, আমি হচ্ছে নতুন যে বিএনবিসি বেরোচ্ছে ওইটার ইলেকট্রিক্যাল পার্টটা দেখতেছি আর কি। তো এগুলি ওখান থেকে নেওয়া, ভালো করে দেখো। একজন যে চারকোল বলছিল, এই যে পড়ো, দিস ইজ চারকোল, দিস ইজ সল্ট, দেখছো? এই যে হচ্ছে তোমার লবণ পানি। তো এগুলি তো আর আমরা আবিষ্কার করিনি, বিভিন্ন দেশের কোডে আছে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া। তুমি ইউটিউবে যেটা দেখছো হয়তো এই ডায়াগ্রামটাই দেখিয়েছিল, না হলে এটা যদি এই ডায়াগ্রাম না হলেও এরকমই কনসেপ্ট কোনো জায়গা থেকে নিয়ে আসে। বাট আমি তো ওকে বোঝানোর চেষ্টা করছি যে ওয়াই সল্ট অ্যান্ড চারকোল। এইখানে এই মাটির মধ্যে যদি ওগুলি দেওয়া হয়, মাটির রেজিস্ট্যান্স ড্রাস্টিক্যালি কমে যায়। ড্রাস্টিক্যালি কমে গেলে এটা মেপে যদি কম পাওয়া যায় তাহলে আর অত ফুট পোতার দরকার নেই। তার মানে এই যে অনেক দূর পর্যন্ত পুঁততে হয়, এই পোতাটা হচ্ছে একটা চুরির জায়গা, কারণ বলা হয়েছে 120 ফুট। তো মাটির নিচে অত পুঁতছে কিনা, কে যেয়ে দাঁড়িয়ে থাকবে ওখানে? তো দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো সেই জন্য আমরা বলে দিই, মেপে এটা দেখলে হবে, নাহলে আপনার আবার করতে হবে। যার সোজা কথা, আমি যত প্রজেক্টের সাথে জড়িত আছি, টেন্ডার ডকুমেন্টের মধ্যে ঢুকে এই অংশটা লিখে দিয়ে সিল করে দিচ্ছি, যাও, ও সব চলবে না, কত ফুট আমার কোনো দরকার নেই।
আমি মাপবো, মেপে এটা এরকম পেতে হবে। ঠিক আছে, এখন তোমার কত ফুট পেতে হবে সেটা যদি তুমি জানতে চাও, ওখানকার মাটি তো বাংলাদেশে নতুন করে বন্যায় ভেসে আসবে না কোনো জায়গা থেকে। মাটির গুণাগুণ মোটামুটি এখন সব এলাকায় বিদ্যুৎ আছে তো জানা হয়ে গেছে মানুষের, যে কিরকম কোন এলাকায় কত ফুট মধ্যে কত কি আছে। তা না হলে সল্ট সার্কুলের ট্রিটমেন্ট করতে হবে। আরেকটা আছে যে এসব ট্রিটমেন্ট কতটুকু সল্ট মিশাবো কতটুকু ইয়ে মিশাবো অনেকে এটা বুঝে না। সো কেমিক্যাল কিনতে পাওয়া যায় রেডিমেড, সেই এটা মাটি খুঁড়ে তার মধ্যে দিলে তার মানে এইসব ক্ষেত্রে 10-12 ফুট পুঁতলেই হয়ে যাচ্ছে, বেশি নিচে নামা লাগতেছে না। সো ইউ গট ইউর আনসার। একজন বলতেছিল যে এটা ইউটিউবে দেখলাম, সেটা কি স্টেপ ভোল্টেজ কমানোর জন্য? নো, ইউ নো হোয়াট ইজ স্টেপ ভোল্টেজ। স্টেপ ভোল্টেজ ইজ ইন দ্যাট ডিরেকশন, কারণ পায়ের মধ্যে এটা আসতে হবে। তুমি এটা পুঁতে দিচ্ছ এই দিকে, যে বলছো সে নিশ্চয়ই দেখছো, খেয়াল করছো যে ওটা ওই দিকে পুঁতে, সে তো এখান থেকে এইভাবে মানে সার্ফেসে তো লবণ ছড়ায় না, তাই না? সার্ফেসে তো লবণ ছড়ায় না। সো ইট ইজ নট রিলেটেড টু স্টেপ ভোল্টেজ, ইট ইজ অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আর্থ রেজিস্ট্যান্সকে কমিয়ে নিয়ে আসা। সো তোমার 120 না পুঁতে ইভেন 10 পুতলা, মানে 12 ভাগের 1 ভাগ পুতলা, তাতেও তুমি অনেক সময় তোমার ডিজায়ার্ড রেজিস্ট্যান্সটা পেয়ে যেতে পারো। এবং টেন্ডার ডকুমেন্ট বানাতে হবে হচ্ছে এমনভাবে যাতে এসব ফাঁকিবাজি ধরে ফেলা যায়, যে আমার প্রোটেকশনের জন্য দরকার হচ্ছে আমার রেজিস্ট্যান্স, আমার তো কত পুতছে সেটা দেখে তো লাভ নাই যদি আমি সেটা না পাই। ওকে, সো তোমাদের কাছে মনে হচ্ছে যে এই যে লবণ পানি দেওয়া এবং এটা হচ্ছে এই যে কেমিক্যাল দেওয়া আছে, এটা মানে একটা ভালো সলিউশন। এটা একটা ভালো সলিউশন, আবার ভালো সলিউশন না। কারণ হচ্ছে যে সময়ের সাথে সাথে এগুলি সব মাটি থেকে তার এই গুণাগুণ হারিয়ে ফেলবে, যেহেতু এটা কেমিক্যালস। লবণ এটা কেমিক্যাল, চারকোলও কেমিক্যাল, এটা কার্বন। তো ধীরে ধীরে করবে কি রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বেড়ে গেলে তখন উপায়টা কি? একটা উপায় হচ্ছে যে তুমি দেখলা যে 2 বছর পরে 1 বেড়ে মাত্র 2 হয়েছে, তখনও হয়তো তুমি এখানে কিছু পানি ঢেলে, সেজন্য এটা রাখা হয়েছে, কিছু পানি ঢেলে এই রেজিস্ট্যান্সটাকে কমায় নিয়ে আসতে পারো। যদি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় ও এমনি এমনি ম্যানেজ থাকে, আর যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তাহলে, কিন্তু এগুলি বাংলাদেশে কোনো দিন করে না। তো তোমাদের ইভেন এই কোর্স যে বলতেছি, এই কোর্সটা হচ্ছে বুয়েটেই কিন্তু থিওরি হিসেবে নাই, অনেকবার বলা হয়েছে, শুধু একটু ল্যাবে আছে। তো সেই ল্যাবও তোমার হচ্ছে মানে ভয়াবহ অবস্থা। কারণ হচ্ছে ধরো আমি এইগুলিতে কাজ করি, তো আমি ল্যাব নেই না। হ্যাঁ, আমি ল্যাব নেই না, আমি এইবার ওই ল্যাবটা নিচ্ছি বহু বছর পরে। ওই ল্যাবটা আমি বহু বছর পরে, এবার বছরে 2টো করে ব্যাচ যায়, সো আমি নেই না। তো এখন যদি বলো যে আমি কেন আমি নেই না মূলত আমার একটু সিনিয়র টিচারদের একটা ল্যাব পড়ে আর একটা থিওরি পড়ে। তো আমি যেই থিওরিটা নেই, আমার থিওরির সাথে রিলেটেড ল্যাবটা আমি নেই মোর ইয়ের জন্য, আর ওটা হলো একটা এমন সাবজেক্ট এটা থিওরি নেই, সেটা আমি নেই না। তবে ঠিক যে লেকচারার হিসেবে ঢুকে এটা নিয়েছিলাম, কারণ তখন 5টা-6টা ল্যাব নিতে হতো একজন লেকচারারকে, এখনও তাই করে দেখে এখন ওগুলি নেয়। তো পরে আমি গতবার আমি সিদ্ধান্ত নিলাম যে এই কোর্স, গতবার না, আমি 3-4 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি এই কোর্সটাকে ঠেলাঠেলি করে দেখি কতদূর কী করা যায়। প্রথমে করছি কি, এটাকে আগে সেকেন্ড ইয়ারে ছিল, ধাক্কা দিয়ে একবার থার্ড ইয়ারে উঠানো হয়েছে, এইবার 4-2-তে উঠানো হয়েছে। 4-2-তে উঠানো হয়েছে। তো এখন আমি নিয়েছি এবং নতুন সিলেবাসের মানে যে কন্টেন্ট সব আমি ডিজাইন করেছি আর কি। তো আমি দেখলাম এগুলি সব আমি করছি, আমি না নিলে আমার থিওরির সাথে মিলতেছে না, না মিলে হ্যাঁ এটা নেই, আর আমার থিওরির সাথে রিলেটেড ল্যাব ছেড়ে দিছি, নেই না। আর করেছি কি, এটার সাথে অনেকগুলি লেকচারার নিয়েছি, অনেকগুলি, তাদেরকে আমি লেকচার বানিয়ে দিচ্ছি। যে আই মিন এই শুধু এই সাবজেক্টের ল্যাব হচ্ছে 6টা, 3টা ফুল সেকশন, প্রত্যেক সেকশনে 2 ভাগ করে, তারপরে এখানে 12 জন টিচার আছে নেওয়ার জন্য। অল দিস 12 জন টিচার, কারো হয়তো কয়েক সেকশনে আছে। তো ফিজিক্যালি 12 জন, মানে 12 জন পার্সন না হতে পারে, কিন্তু 12টা এন্টিটি আছে আর কি। তো তাদেরকে আমার সাথে নিজেও পড়াই, মেইনলি লেকচারটা আমি নেই, এর সাথে আবার বানানো হচ্ছে, ওদের এটা করে। তো ফল হচ্ছে কি যে আমি উৎসাহ পাচ্ছি, বিকজ আমি এগুলিতে কাজ করলেও আমি তাদের পড়াইতাম না, মূলত যে এটার সাথে সংশ্লিষ্ট থিওরি না থাকায় ওখানে কি বলি ওরা কিছু বুঝে না। এখন কিছুটা এটা ঠিক হয়েছে, কারণ হচ্ছে 4-2-তে হয় দে আর অলমোস্ট ইঞ্জিনিয়ার, তাদের কাছে যে বিদ্যুৎ সেক্টরের, তারপরে পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের বিদ্যুতের অনেক কিছু তারা জানে। শেষের দিকে হয় জানে এবং শো করছে।
তো এটা এতটুকু ইমপ্রুভ করা গেছে। হ্যাঁ, যে কারণ হচ্ছে যে নিচের দিকে তোমার কোনো থিওরি নাই, তারপর আমি হচ্ছে যে লাইনে কাজ করে এক্সপেরিয়েন্স, আমি সেগুলি বললাম যে ওরা তো হা করে তাকায় থাকবে। তোমাদের যেমন হচ্ছে থিওরি, তো থিওরিতে তো সব থিওরিগুলি ডিসকাস করতেছি, ওটা তো ওখানে সুযোগ ছিল না। এনিওয়ে, তো এখন এখানে আসো যে ওরকম হয়ে যেতে পারে প্রবলেম। সেই দিক থেকে চিন্তা করলে যে এটাকে যদি অনেক গভীরে বোর করে এটা যদি পানির লেভেলে লাগিয়ে দেওয়া যায়, ওইটা কিন্তু এই যে মেনটেন্স হয় না, কিছু হয় না। তো তুমি দেখো যে সিলেটে ওই সাব স্টেশনে ওটা মেপে একের নিচে থাকা কথা কয়েকটা পয়েন্টে 20-21 করে পাওয়া গেছে। এটা কোনো কথা হলো? 20-21 করে পাওয়া গেছে। এরকম অবস্থা হয়। অবস্থা হয়। তো তোমার এগুলি কে করবে? যে সারা বছর পানি ঢালবে নাকি কেউ? তারপর কেমিক্যালের গুণগত কখন কি হবে? এখন কন্ট্রাক্টরকে তুমি বললা যে অনেক কম দিয়ে যাও, সে করলো কি এখন দিয়ে গেল, দিয়ে বিলটা সে নিয়ে গেল, 2 বছর পরে এটা কমেছে, তখন কি হবে? কাজেই আমি কথাটা রিপিট করলাম যে কারণে, যে সেটা হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়ে জানা লোকের মানে এই যে বাংলাদেশের যাকে যাকে ইঞ্জিনিয়ার হচ্ছে, এই কোর্সটা না থাকায় তারা এগুলি জানে না। কোর্সটা না থাকে, জানে না, তারা হচ্ছে যে সিম্পল জিনিসগুলি ওখানে তারা বছরের পর বছর চাকরি করতেছে, কিন্তু মেনটেন্সগুলি তাদের হয় না। এখন তোমরা যে জেনে গেলা, এই জানা লোকের সংখ্যা যত বেশি হবে তখন এখানে সুবিধাটা হবে, যে সেটা হচ্ছে আইদার আমি অনেক বোর করে সিস্টেমটা রোবাস্ট করে নিলাম, তাতে হচ্ছে যে দীর্ঘদিন সেটা থাকবে, অথবা আমি যদি কেমিক্যাল বা চাকর করি, তাহলে এটা বছরে 2 বছরে এগুলি মনিটর করতে হবে, এবং অবস্থা খারাপ দেখলে পানি ঢালতে হবে, এবং পানি ঢেলেও কাজ না হলে 2-এর নিচে গেলে পানি নেমে কমলা, মনে করো 3-4 চলে আসছে, পানি ঢেলে ঢেলেও তাকে 1-এর কাছে আনা যাচ্ছে না, ইন দ্যাট কেস আরও কয়েকটা বোর করে নিতে হবে, তারপর সেগুলিকে সংযুক্ত করে দিতে হবে, নাহলে হবে না। তো ঠিক আছে, আজকে তো টাইম ওইদিকে যাচ্ছে, আমি একটা জায়গায় যেয়ে থেমে যাই, একটা উৎকৃষ্ট জায়গায় আমি থামি। সমস্যা দেখো, জুমেরটা মুছে যাচ্ছে, টিমেরটা কিন্তু মুছলো না, এটা হলো টিমের, এটা মুছবে না, তো আরেক ঝামেলা। ওকে, এটা হচ্ছে আরেকটা ব্যবস্থা যেখানে মাটির নিচে কপারের প্লেট দিয়ে দেওয়া যায়। এখন এটা তো আবার কি অবস্থা, বাংলাদেশে একটা পার্টি আছে ফকরাবাজ পার্টি, তারা মাটির নিচে সব পাথর আছে আর বজ্রপাতের কি আছে এগুলি নিয়ে ইন্ডিয়ায় বিক্রি করে, ওগুলি সব গুজব পার্টি আর কি। দেখা গেল যে কপারের প্লেট মাটির নিচে আছে, এটা শুনে এটা চুরি করার জন্য পড়ে গেল আর কি। ওকে, সো প্লেট দেওয়া যায়। সত্যিকার বলতে কি, এটা থিওরিতে আছে, আমি কখনো কোনো জায়গায় এটা দেই নাই। কারণ হচ্ছে যে যারা মরা মানুষের হাড় চুরি করে নিয়ে যায়, এই ফক্কর পার্টি তো ওটা বসানোর কিছুদিন পরে কপার মাটির নিচ থেকে তুলে নিয়ে চুরি করে খেয়ে ফেলবে। সো কেন দেখাচ্ছি যে এটা কোডে আছে, এইভাবে করা যায়। হ্যাঁ, তো এখানে আরেকটা করা যায়, স্টিলের প্লেট দেওয়া যায়। তো এটা হচ্ছে যতটুকু চওড়া দেওয়া হয় ঠিক আর কি, স্টিলটা তার ডাবল দিতে হয়। সাইজটা অনেকটা এরকম যে এইদিকে হচ্ছে 600 মিলিমিটার, এইদিকে 600 মিলিমিটার, এইদিকে 600 মিলিমিটার, মানে তা তো বটেই, স্কোয়ার হলে তো 2 দিক বললেই হয়। এটা 600 মিলিমিটার, এইদিকে হচ্ছে 3 মিলিমিটার। তো সেটাকে বাদ দিয়ে তুমি স্টিলে দিতে পারো যে এইদিকে 6 মিলিমিটার, এদিকে 6 মিলিমিটার স্টিল দিলে সেটা স্টিলটা অতটা চুরি হবে না, কারণ ওটা বেশি একটা দাম পাওয়া যায় না। তবে যদি একেবারে কাস্ট আয়রন দাও মাটির নিচে, এটা পচে টচে যাইতে পারে, মানে পচে না কি বলে, মরিচা ধরে সমস্যা হইতে পারে। হ্যাঁ, অনেক নিচে দিলে অক্সিজেন না পেলে অবশ্য করবে না, পচবে না। আর এরকমও দেওয়া যায়, ওয়েল প্রোটেক্টেড এরিয়া তো দেওয়াই যায়, মনে করো ফ্যাক্টরির ভিতরে করতেছে, সো এগুলি দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা থামি, কারণ আজকে তো টাইম শেষ হয়ে গেছে, আমরা তো আর একদিনে তো শেষ হবে না, তাই না? আর্থিং নিয়ে আমরা মোটামুটি একটা ভালো ধারণা পেলাম। আরও অন্যান্য আর্থিং যে আছে, ধরো তোমার সিগন্যাল আর্থিং, হ্যান ত্যান, এগুলি পরবর্তীতে আমরা করবো। এখন তোমরা বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থাকে বলতে পারো।
হ্যাঁ, 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 ওখানে আর্থিং এর ব্যাপারটা একদম পরিষ্কার যে কম্পিউটারের গায়ে যে বডিটা আছে, বডিটা হচ্ছে স্টিলের, সেইটার মধ্যে আর থাকার কথা। হ্যাঁ, সেটার মধ্যে আর থাকার কথা, ওইটা নাই। আচ্ছা, ওইটা কেন নাই আহ, সেটা বলতেছি যে কেন নাই। তো এটা হচ্ছে তোমার এই ফল্টগুলি কয়েকটা জায়গায় থাকে। একটা হচ্ছে ফল্ট না, তো মানে বলতে হবে যে এরর। একটা হচ্ছে যে তুমি এই যে কম্পিউটারের গাটা যে এরকম মেটালের থাকে, ইভেন ল্যাপটপেরও, সেই কারণে তোমার এখানে তুমি দেখবা যে তার যে পাওয়ার প্লাগটা, এই প্লাগটা দেখবা তোমার 3 পিনের। দেখছো তো, এটা 3 পিনের না, 3 পিনের। তো এখন এই 3 পিনকে নিয়ে তোমার যে শক যে খাওয়া হয়, এটা মানে কোন কোন জায়গার কারণে এটা শক খায় বলতেছি। যে কোনো একটা কারণ হবে, কিন্তু অনেকভাবে সেটা আসে। একটা হলো 3 পিনকে নিয়ে ওটার মাথাটা ভেঙে, 3 পিনের মাথাটা ভেঙে 2 পিনের মধ্যে বসায়। তো 2 পিনের মধ্যে বসালে এই কারণে শক খায়। প্রথমত যে 3কে 2 বসাইছে, তার মানে আর্থের কানেকশন তো কম্পিউটারের বডি পর্যন্ত আসে নাই। বডি পর্যন্ত না আসে, এটা হলো শক খাওয়ার একটা কারণ। অন্য কারণটা হচ্ছে যে সিমিলারই, কিন্তু একটু ভিন্নভাবে দেখি আর কি। সেটা হচ্ছে যে ওই 3 পিনের 3 পিনটা ভাগে নাই, 3 নাম্বার পিনটা ভাগে নাই, তো ওখানেই আছে। এবং 3 পিনের মধ্যে ঢুকিয়েও দিছে, কিন্তু যে 3 পিনে ঢুকাইছে সেই 3 পিনটার পেছনের দিকে কোনো তার নাই, ইসিসি নাই, একদম নাই। বাড়ি করার সময় এটা করে নাই। এবার বুঝছো নাকি ফাঁকিবাজির কত চূড়ান্ত? তো তোমার এটা হচ্ছে এরকম একটা বিষয় হলো যে ফেক জিনিস থাকে না, যে তোমার মনে করো যে তুমি এখন তোমার বেশ তৃষ্ণা লাগছে, একটা পানি খাবা, তো তোমার হচ্ছে আহ, দেখলা যে তোমার আহ, মানে ডিপার্টমেন্টে একটা দেখলা যে ইয়ে দেওয়া আছে, যে ওটা হচ্ছে যে ওয়াটার ডিসপেন্সার আর কি, দ্যাট ইজ ফিল্টার বসানো আছে। ওখানে গেলে তো তুমি যে এটা চালু করলে পানি টানি কিছুই বেরোচ্ছে না। সো এটা কি আসলে, মানে নষ্ট জিনিস, তো ফেক আর কি। মানে এটা আছে ওখানে, কিন্তু ফাংশন করতেছে না। তো তোমার একটা 3 পিন আছে, পিনটাকে 3 নাম্বার তারটাকে আইদার তুমি ফেলে দিছো, পর ওটা আছে 3 পিনের মধ্যে বসিয়েছো। বসিয়েছো তো মানে কি, তুমি ভাবছো যে ওই 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 পানির ডিসপেন্সারের মতো যে ওটার মধ্যে আছে, কিন্তু ওর পিছনে যে তারটা নাই, এটা তো তুমি দেখতেছো না, তাহলে এটা তো শক খাবেই। এই, তো এটা করতে গেলে যদি তোমার ওই 3 পিনে যে তুমি বসাচ্ছ, 3 পিনে বসালে যদি ওই পেছন দিকে থাকে, এটা হলো বাড়ি যে বানাচ্ছে, বানানোর সময় সেখানেও যে ঠিক মতো ওয়ারিংটা করেনি, মানে এটা ইলেকট্রিশিয়ান দিয়ে করিয়েছে। ইলেকট্রিশিয়ানরা আর তাদের দাঁত ধারে না। হ্যাঁ, দাঁত ধারে না, এইটা প্রথম কারণটা। আবার আগে বলি, ধরো 3 পিন থাকলে সেটার পেছনে ঠিকই আছে, কিন্তু তুমি ভেঙে 2 পিনে বসাচ্ছ, তো এটা তো 3 পিন থাকলেও লাভ হবে না। তার মানে তোমাকে এই দুই জায়গা থেকে বিরত থাকতে হবে। তুমি যেটা করতে পারো, মানে এনি ইউজার যেটা করতে পারে, সেটা হচ্ছে কখনোই এগুলিকে 2 পিনে না বসানো। এইটাকে কখনো 2 পিনে না বসানো, কম্পিউটার চালাবে 3 পিনে বসিয়ে। এটা হচ্ছে ইউজারের করণীয়। যারা ফ্যাসিলিটি প্রোভাইড করে তাদের দায়িত্ব হচ্ছে 3 পিন থেকে যে আমি বসালাম, এই 3 পিনের তারটা, 3 পিন সকেট শুধু করে দিছি আমি কম্পিউটার চালানোর জন্য, আর সকেটের তারটা ওই দিক থেকে 2 পিন থেকে আসছে, এরকম হলে কিন্তু কোনো লাভ হলো না। এবং তুমি এর পরের দিন ডিপার্টমেন্টে যে খোঁজ নাও, বেশিরভাগ কানেকশন এইভাবে গেছে। দেখো, কম্পিউটারের জন্য 3 পিনের ব্যবস্থা করে রাখছে, যাতে ওই 3 পিন ওখানে বসানো যায়। তারটা যেটা তিনি আনছে সেটা হলো 2টো তার। বুঝছো? লাভ হবে? লাভ হবে না। আর কারো কি প্রশ্ন আছে বলো? না, 2 পিনে আর্থিং নাই। ক্লিয়ার? ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? হুম, 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 হুম। আচ্ছা,
এক এক করে আসি। প্রথমে আসি যে তোমার এই এই জিনিসগুলি আসলে কয়েক প্রকারের হয়। এক প্রকারের হয় যে সেটা হচ্ছে কপারের, হ্যাঁ। তো যদি কপারের হয় তাহলে তোমার, আচ্ছা একটা একটা করে বলি, কোনটা আগে কোনটা পরে বলবে এটা নিয়ে একটু সিদ্ধান্তহীনতায় আসি। আচ্ছা আগে এইভাবে বলি, প্রথমত যখন সলিড ইউজ করা হয়, সলিডে কিছু খারাপ জিনিস আছে, মানে সলিডটা কিছু অসুবিধা হয়, যে সলিডটা ভেঙে গেলে কারেন্ট আর যাবে না। কিন্তু স্ট্যান্ডিংটা হলে অনেকগুলি থাকে, তো দুই চারটা ভাঙলে সবগুলি একসাথে ভাঙে না, স্ট্যান্ড সব একসাথে ভাঙে না, একটা একটা করে ভাঙে। তো দেখা যায় দু চারটা ভেঙে গেছে, তারপরে বিদ্যুৎ চাইতে কোনো সমস্যা নেই। তারপরে লাইনে কিছু প্রবলেম আছে, যে সে ইফেক্টিভ রেডিয়াসটা বাড়লে সুবিধা হয়। তারপরে হচ্ছে করোনা ইফেক্ট হয়। করোনা মানে আমরা যে এখন রোগের মধ্যে আছি এটা না, ওই লাইনে একটা করোনা আছে, আগুন চলে লাইনে, ওটাকে বলে করোনা। তো আসলে করোনা মিন্স হচ্ছে সূর্য আর কি, হ্যাঁ। তো এটা তো বুঝো, ওখানে গোল রঙের সূর্য, ওটা দেখতে থাকে, দেখো না করোনার যে ভাইরাসটা যে সূর্যের মতো দেখতে। তো করোনা হচ্ছে সূর্যের থেকে রশ্মি ছড়াচ্ছে, এরকম একটা সিম্বলকে করোনা বলে। তো তোমার ওই ট্রান্সমিশন লাইনে ওরকম একটা সূর্যের রশ্মির মতো একটা জিনিস আগুনের মতো দৌড়ায়, এরকম একটা সিমটম আছে, এটাকে বলে করোনা ইফেক্ট ইন ট্রান্সমিশন লাইন। এগুলি সলিড কপার ইউজ করলে বেশি হইতো, এটাকে যে স্ট্যান্ডিং দিয়ে দেয় এটা এটা কমে যায়। এর অনেক অ্যানালিসিস আছে কেন কমে, মানে ইফেক্টিভ রেডিয়াস বেড়ে যায়। তো আমরা প্রথম কথা হচ্ছে, আমি যখন স্ট্যান্ডিং করব তখন স্ট্যান্ডিংগুলিকে মিলাতে গেলে সেটা যাতে সবচেয়ে ভালোভাবে থাকে, মানে এমনি তুমি পাশাপাশি কয়েকটা বাঁশের কঞ্চির মতো রেখে আটি বেঁধে দিলে ব্যাপারটা এরকম না, তাদেরকে ওয়েল প্লেসড করতে হবে। তো প্লেস করতে গেলে দেখা যায় যে গাঁদা ফুলের মতো, আই মিন গাঁদা নাকি, যেটাকে আমরা বলি ম্যারিগোল্ড, ম্যারিগোল্ড ফুলের মতো, ওটা ভেতরে একটা, তারপরে তার সাইড দিয়ে কয়টা, তারপরে তার সাইড দিয়ে কয়টা, তারপর তার সাইড দিয়ে কয়টা, যতই আমি সেন্টার থেকে দূরে যাব ততই এইটার সংখ্যাটা বাড়াতে হয়। মানে এইটার যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে সবচেয়ে স্টেবল। এটা বুঝলা কিনা, যে ভিতরে একটা, তারপরে হয়তো 5টা, তারপরে হয়তো 14টা, তারপরে হয়তো 25টা, এরকম আর কি দিলা। যে ম্যারিগোল্ড প্লেসমেন্টে এটাকে বসিয়ে তারপরে এটাকে একটু পাক দিয়ে দেওয়া হয়, মানে টুইস্ট করে দেওয়া হয়। এই হচ্ছে তোমার স্ট্যান্ডিংকে প্লেস করার ব্যাপারটা। এখন যদি তুমি বলো যে এটা কে বলেছে যে 5টা 7টা, এটা ওটা আসলে একটা স্ট্র্যান্ডের রেডিয়াসের উপর বা ডায়ামিটারের উপর ডিপেন্ড করে, কারণ গায়ে গায়ে মিলার বিষয়টা তো আছে। তো এটা তো সাধারণ বুদ্ধিতে বুঝো, যে যদি স্ট্যান্ড মোটা হয় তাহলে প্রথমটার পর খুব বেশি নেওয়া যাবে না, হয়তো 3টা 4টার বেশি নেওয়া যাবে না মোটা হলে। আর যদি এটা চিকন হয় তাহলে অনেক দেওয়া যাবে। তো ওটা দিয়ে সেকেন্ড লেয়ারটা হয়, ফার্স্ট লেয়ারে একটা, সেকেন্ডটা হওয়ার পরে, সেকেন্ডটার পরে আমি থার্ড লেয়ারে যখন যাব তখন স্বাভাবিকভাবেই আরও বেশি হবে। তো এরকম করে করে তোমার ওই জিনিসটাকে বলা হয়। এটা 2 লেয়ার 3 লেয়ার 4 লেয়ার পর্যন্ত থাকতে পারে। কত মোটা তার সব মিলে, মানে গোটা একটা কম্বাইন্ড রেডিয়াস কত, সেটার উপর ডিপেন্ড করে যে এটা কতগুলি বসানো যাবে। তো আলটিমেটলি শুরুতে যখন এটা করা হয় সেখান থেকেই কিন্তু ওই যে ফুলের নামে নাম দেওয়া হলো, কারণ ওটা প্রথমে ম্যারিগোল্ড ফুলের স্ট্রাকচারেই ওটা বানানো হয়েছিল। তো এটা তুমি মোটামুটি বুঝে গেলা। এখন আসতেছে যে কপার এবং অ্যালুমিনিয়ামে। এই জন্য আমি বলছি কোথা থেকে যে বলা শুরু করবো, তুমি এখন বুঝলা যে স্ট্যান্ড করার জন্য আসলে ওই কাজগুলি করা হয়, 1টা 5টা 7টা 20টা 25টা যেগুলি গেলে এটা এটার জন্য করা হলো। আসলে ওটা প্রত্যেক স্ট্যান্ডের রেডিয়াসের উপর ডিপেন্ড করে সংখ্যাটা চেঞ্জ হয়, সংখ্যাটা কখনোই কনস্ট্যান্ট না, 1টার পরে 6টা এরকম কোনো সময় না, এটা কম বেশি হয়। বুঝলাম। যদি কপারের ইয়া হয়, যদি কন্ডাক্টর হয়, কপারের কন্ডাক্টর হলে এই কন্ডাক্টরের ভেতরেরটা বাইরেরটা সবগুলি একই সাইজের হয় এবং একই ম্যাটেরিয়ালের হয়, এবং ওইভাবেই দেখবা যে লেখা আছে। কিন্তু একসময় খরচ বাঁচানোর জন্য একটা নতুন ধরনের তার বেরোলো, সেই নতুনও মানে অনেক আগে, মানে রিসেন্টলি না, এটা বেশ পুরানো হয়ে গেছে। আর সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের তার দেওয়া শুরু করলো। এখন কপারের মতো অ্যালুমিনিয়াম দিয়ে যখন বানাচ্ছে তখন অ্যালুমিনিয়াম ঝুলিয়ে দেওয়ার সাথে সাথে সেটা টানবে, লম্বা হয়ে ছিঁড়ে যাচ্ছে, অথবা ছিঁড়া থেকে বাঁচাইতে গেলে তাকে বিশাল পরিমাণে ঝুলিয়ে দিতে হচ্ছে। আগের দিন দেখিয়েছি, এটা যত টাইট থাকে তত ছিঁড়ে যায়, যত ঝুলাই দেওয়া হয় তত ওর গায়ে ফোর্স কম লাগে, ওটাকে বলে স্যাগ। তো অ্যালুমিনিয়ামের তারে স্যাগ বেড়ে যায়, স্যাগ বাড়লে টাওয়ারকে উঁচু করতে হয়, তাহলে তো ঝুলে যাবে, নিচ দিয়ে তো গড়াগড়ি খাবে বা জিনিসপত্র মানুষ এগুলি মাথায় লাগবে। স্যাগ বাড়াইতে অসুবিধা হচ্ছে, টাওয়ার বড় করতে হচ্ছে, সেই জন্য একটা বুদ্ধি বেরোলো যে যদি অ্যালুমিনিয়াম উপরে থাকে আর ভিতরে যদি স্টিল দিয়ে দেওয়া যায় তাইলে হচ্ছে গিয়ে তোমার এই সমস্যার কিছুটা সমাধান হয়।
মানে স্টিল অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক শক্ত, কিন্তু স্টিলের এই যে কন্ডাক্টিভিটি কম, স্টিলটা আসলে ভালো কন্ডাক্টর না। তো এখন তোমার স্টিলটাকে দিচ্ছে ভেতরে, ওই যে 1 নাম্বারটা একদম সেন্টারে এটাকে দিচ্ছে স্টিল, সেন্টারে স্টিল দিয়ে তার পরে গুলিতে দিচ্ছে অ্যালুমিনিয়াম। তো এই কাজটা করতে যে এখন তোমার একটা প্রশ্ন আসবে, তো স্টিলের যে রেজিস্ট্যান্স বেশি তখন এটা কি হবে? তো ওখানে ইন্টারেস্টিং বিষয় আছে যে কারেন্টগুলি আসলে বাইরের দিক দিয়ে ছড়িয়ে পড়ে, এটাকে বলে স্কিন ইফেক্ট আর কি। সে বাইরের দিক দিয়ে যত বেশি চায় ভিতরে তত যাইতে চায় না, কাজেই ভিতরে যদি স্টিল দেওয়া হয় সেটা আসলে খুব বেশি পরিমাণে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বাড়ায় না। এই হচ্ছে, অনেক দেখছো কত কথা বলা লাগলো, এই হচ্ছে মেকানিজম। তো ওই মেকানিজমের জন্য এই ধরনের তারের নামও পাল্টাইতে হলো, এটাকে বলে এসিএসআর, মানে হচ্ছে অল অ্যালুমিনিয়াম, তোমার হচ্ছে না, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স। অল অ্যালুমিনিয়াম না, অল কপার একটা আছে আর কি, তারপরে যে ভিতরেও কপার থাকে বললাম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স, মানে কন্ডাক্টর বলতে বাইরের গুলিরে বোঝাচ্ছে, আর স্টিল রিইনফোর্স। তো এই কারণে স্টিল এবং ওগুলির স্ট্যান্ডার্ড সাইজ এক হওয়ার কোনো কারণ নাই, সেই জন্য এটা ভিন্ন ভিন্ন হতে পারে। এই হচ্ছে তোমার বিষয়টা। ক্লিয়ার হয়েছে? তোমার তো ক্লিয়ার হচ্ছে, বাকিদের অবস্থা কি? অন্যদের দেখো যে ভাল লাগছে না, যে এখনো ছাড়ে না কেন? ছাড়ে তো এখনো। এনিওয়ে, তো আজকে আমরা যে সাবস্টেশন আর ইয়েটা যেগুলি পড়াচ্ছিলাম, আমি ওই ফায়ারের ওটার থেকে অনেকগুলি ছবি আনছি, যেমন একদম সব এগুলির সাথে মিলতো। যেমন বললাম যে ওখানে তোমাকে বলছি যে পাথর বিছানো, তো সেটা দেখতে পারতাম। তারপরে বলেছি যে এই পাথরগুলি গাছপালা জমে গেলে সমস্যা, দেখবা ওখানে সেটা জমেছে। মানে আজকের ক্লাসের সাথে ওগুলি অনেকটা যাইতো, কিন্তু যেটা হচ্ছে যে আমার রিপোর্টটা আমরা এখনো জমা দিইনি, রোববারে দিব। তো আমি তো বলছি যে এথিক্যাল বিষয় আছে, রিপোর্ট জমা না দিয়ে কোনো কিছু আমি কোথাও শেয়ার করব না। তো নেক্সট ক্লাসে দেখি করা যায় কিনা, হ্যাঁ করা যায় কিনা, মানে কিছু জিনিস দেখতে পাবে আর কি। তখন হয়তো আমি আজকের ক্লাসের শুরুর দিকটা একটু রিপিট করে দিব, যে আর্থিংয়ের বিষয়গুলি, ওই যে অনেক কিছু বলছে দেখো, যে ট্রেন্স বসানো, হ্যান ত্যান। ট্রেন্স বসানোর কথা বলা হয়েছে না, যে যেগুলিকে মেনটেন্যান্সের জন্য, সেগুলি আজকে পড়ালাম, কিন্তু ওটা দেখাবো হচ্ছে যদি সম্ভব হয় আর কি, মানে রিপোর্ট এর মধ্যে দেওয়া না হলে নেক্সট দিনও দেখানো সম্ভব হবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ।